আসসালামু আলাইকুম। আমরা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা HTML এবং CSS দিয়ে একটা প্রজেক্ট শুরু করেছিলাম, এবং এই প্রজেক্টে জাস্ট আমাদের এইটুকু কাজ দেখা হয়েছিল। লাস্ট ক্লাসের যেই কনসেপ্ট ছিল ওখান থেকে আমরা এই যে আমাদের হেডারটা দেখতে পাচ্ছি, হেডারটা ডিজাইন করেছিলাম। খুব সিম্পল একটা হেডার, একটা লোগো দেখতে পাচ্ছি লেফট সাইডের কর্নারে, একটা মেনু বার দেখতে পাচ্ছি মাঝখানে, যেখানে হোম, অ্যাবাউট, সেকশন এবং কন্ট্যাক্ট নামের আমাদের মেনু গুলো দেওয়া আছে, এবং ডান দিকে একটা বাটন ছিল যেটার নাম ছিল সাইন আপ বাটন। এইটুকু ডিজাইন করেছিলাম লাস্ট ক্লাসে আমাদের। তাহলে এরপরে আমরা বাকি যে অংশগুলো আছে এগুলো করবো। এখন বাকি অংশগুলো করার জন্য আমাদের যেই স্যাম্পল যেটাকে নিয়ে আমরা কাজ করতেছিলাম, আমি যদি ওইটা একটু ওপেন করি, তাহলে আমাদের যে HTML এর ফোল্ডার ছিল এখানে আমরা একটা স্যাম্পল ছিল যেটা দিয়ে আমরা আসলে কাজ করতেছিলাম। এটা ছিল স্যাম্পল, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন স্ক্রিন, এটা হচ্ছে আমাদের স্যাম্পল ফাইল। এটা দেখে আমরা আসলে ডিজাইন করতে চাচ্ছিলাম। তাহলে আমরা বলতেছিলাম যে আমাদের যখন একটা প্রজেক্ট তৈরি করতে হবে তখন আমাদের অবশ্যই একটা স্যাম্পল থাকবে যে কিরকম তৈরি করব আমরা। তাহলে হতে পারে আমাদের আগে থেকে একটা স্যাম্পল আছে, ওটা দেখে দেখে আমরা বানাচ্ছি, অথবা এরকম স্যাম্পল কিন্তু আসলে ইন্টারনেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। তাহলে আমরা ইন্টারনেট থেকে যদি সার্চ করতে চাই স্যাম্পল গুলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েবসাইট থেকে এরকম আইডিয়া নিতে পারি যে আমি কিভাবে ওয়েবসাইট বানাবো, তার আইডিয়াটা দেখতে পারি যে হেডারে কি রাখবো, দেন ভিতরের ইনফরমেশন গুলো কিভাবে রিপ্রেজেন্ট করবো। এই জন্য আমরা একটা স্যাম্পল করে নিলে আমাদের সুবিধা হবে কাজ করতে। তাহলে এই স্যাম্পলটাকে আমরা যদি ডিজাইন করতে চাই, তাহলে প্রথমের এই যে হেডার অংশটুকু আমরা কমপ্লিট করেছিলাম, নেক্সট এর যে কাজগুলো আছে এই অংশটুকু আমরা ডিজাইন করব। যেহেতু আমরা এর আগে HTML এবং CSS দেখছি, এখন HTML এবং CSS ইউজ করে কিভাবে একটা টেমপ্লেট তৈরি করা যায় বা একটা ওয়েবসাইট তৈরি করা যায় ওইটা দেখতেছি আমরা। তাহলে এই যে হেডার এরিয়ার পরে যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেওয়া আছে। এই যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি এখন, যদি একটু হাইলাইট করে দেখাই, এই এরিয়ার কথা বলতেছি আমরা, যে আমাদের লোগোর ঠিক পরবর্তী যে এরিয়াটা, যেখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, এবং ভিতরের দিকে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট লেখা দেওয়া আছে। দেন নিচের দিকে ইওর জার্নি স্টার্ট হেয়ার এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া আছে এবং একটা বাটন দেওয়া আছে। এই এরিয়াটাকে বা এই অংশটাকে নর্মালি ওয়েবসাইটের রেসপেক্ট আমরা বলি হিরো সেকশন। হিরো সেকশন মানে হচ্ছে জাস্ট এটাই আসলে আমাদের কি একটা মূল আকর্ষণ থাকে একটা পেজের। যে পেজটা যখন লোড হয় তখন আসলে আমাদের কিন্তু ফোকাসটা এখানেই থাকে। অ্যাজ এ ভিজিটর আমি কিন্তু আসলে এইখানটাকেই ফোকাস করি, যে এখানে দেখি যে কি দেওয়া আছে, ওয়েবসাইটের ইনফরমেশনটা কি দেওয়া আছে। মেইন ইনফরমেশনটা কিন্তু এখানেই দেওয়া থাকে আসলে। তাহলে একটা নিউজ পেপারে যেমন প্রথম পেজে আসলে সমস্ত হেডলাইন গুলো দেওয়া থাকে, একইভাবে হিরো সেকশন দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে আসলে আমাদের মেইন ফোকাসটা কি। তাহলে আমরা যদি এরকম একটা হিরো সেকশন বানাইতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা আমরা প্রথমে HTML ফাইলে করব, দেন ওইটাকে CSS দিয়ে ডিজাইন করা দেখবো। তাহলে আমি যদি HTML এবং CSS দিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে যেই কাজটা করতেছিলাম ওই সেম ফাইলটাকে নিয়ে আমরা কাজ করব। আমরা জাস্ট এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি। তাহলে আমাদের যেই ফোল্ডারটা ছিল HTML ফোল্ডার ডেস্কটপের, এই ফোল্ডারটাকে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেই, যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে আমরা কোড প্র্যাকটিস করতেছিলাম। তাহলে আমি এটাকে জাস্ট ওপেন উইথ কোড, এটা প্রেস করে এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম। করলে দেখতে পাচ্ছি আমাদের এই যে ফাইলটা ছিল project.html, যেটা অলরেডি আমার এখানে ওপেন হয়ে গেছে। এই ফাইলটাই আমরা আসলে কাজ করেছিলাম লাস্ট ক্লাসে। এই যে কোড গুলো ছিল এগুলো আমাদের লাস্ট ক্লাসের কোড। ইমিডিয়েট লাস্ট ক্লাসে আমরা এই কোড গুলোই প্র্যাকটিস করেছিলাম। এখন এটা আউটপুট কি ছিল সেটা আমরা এখান থেকে দেখতে চাই। সেক্ষেত্রে দেখেন আমার একটা স্যাম্পল ব্রাউজার দেওয়া আছে এই পাশে। আমি জাস্ট এই HTML ফাইলটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করে দেই। আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের আউটপুট সেটা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে আমাদের আসলে ওই পার্টিকুলার কোডের আউটপুট। এবং এটা যদি আমরা এখন মিনিমাইজ করে রাখি, জাস্ট এই আমাদের সিম্পল ব্রাউজারটা রিলোড করলে আমরা কিন্তু আসলে এই আউটপুটটাই দেখতে পাচ্ছি। তাহলে এখন আমাদের বাকি কাজগুলো হচ্ছে যে এখানে আমাদের আরো কিছু কন্টেইন আমরা অ্যাড করব। যেহেতু আমাদের শুধু হেডারটা দেওয়া আছে, হেডারের পরে আমরা আমাদের হিরো সেকশনটাকে অ্যাড করব এবং তার নিচে আরো ইনফরমেশন যেগুলো আছে অ্যাড করব। তাহলে প্রথম আমার যেটা করতে হবে যে আমাকে HTML লিখতে হবে। তাহলে HTML যদি আমরা অংশ দেখি আমাদের project.html ফাইলে, HTML অংশ ছিল এই যে এটা, যে আমাদের এখানে এই যে বডি অংশ ছিল HTML এর বডির ভিতরে আমাদের একটা হেডার ডিফাইন করেছিলাম আমরা।
এবং হেডারের ভিতরে আমরা এই যে নেভিগেশন বার, লোগো এবং এই যে বাটন এটা তৈরি করেছিলাম। তাহলে এই যে হেডারের পরে আমরা এখানে কি করব, আজকের যে হিরো সেকশন এটার জন্য কোড লিখবো। তাহলে আমরা সিম্পলি কি করতেছি, একটা সেকশন নিচ্ছে এখানে। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে HTML এ কিছু কিছু ট্যাগ আছে, যেই ট্যাগ গুলোকে আমরা বলি সিমেট্রিক ট্যাগ। সিমেট্রিক ট্যাগ মানে হচ্ছে সেকশন, হেডার, ফুটার, নেভিগেশন, এই ধরনের কিছু ট্যাগ আছে যেগুলো দিয়ে আমরা আসলে HTML5 এ স্ট্রাকচার গুলো তৈরি করতে পারি। তাহলে আমি একটা সেকশন নিব। তাহলে সেকশন মানে কি, একটা এরিয়া নিব আমি। জাস্ট এই যে হেডার এরিয়ার পরে আমাদের যে হেডার এরিয়াটা দেওয়া আছে, হেডার এরিয়ার পরে এইখানে আমরা আরেকটা জায়গা নিব যেখানে আমরা আসলে কিছু ইনফরমেশন রাখবো। তাহলে এই পুরো এরিয়াটা নেওয়ার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করছি, যে ট্যাগটার নাম দিচ্ছি খুব সিম্পল, সেকশন ট্যাগ। তাহলে আমি জাস্ট এখানে সেকশন কথাটা লিখতেছি। সেকশন লেখার পরে সেকশনের ভিতরে আমরা আসলে কি কি রাখবো সেটা আমরা বলবো। তাহলে সেকশনের ভিতরে কি রাখবো দেখার জন্য আমি যে আবার আমাদের HTML ফাইল, যেটাকে স্যাম্পল দেখতেছিলাম, ওখানে চলে যাই। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আসলে কি থাকবে, একটা ছবি থাকবে, বাট ছবিটা আসলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। আর ছবিটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ছবি, যেহেতু ছবির উপরে কিছু লেখা দেখতে পাচ্ছি আমরা, এই যে লেখাগুলো কিন্তু ছবির উপরে দেওয়া আছে, তার মানে ছবিটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়ার জন্য আমরা CSS দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা ছবি আপাতত HTML এ বলবো না, আমরা HTML এ রাখবো কি, HTML এ আমরা রাখবো হচ্ছে আমাদের এই যে হেডিংটা রাখবো, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এই প্যারাগ্রাফটা রাখবো এবং এই বাটনটা রাখবো। তাহলে এই তিনটা কাজ আমরা এখানে করব। তাহলে প্রথমেই যদি আমরা সেকশনের ভিতরে এই হেডিংটা রাখতে চাই, যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট কথা রাখতে চাই, তাহলে আমি ওয়েলকাম টু ওয়েবসাইট এখান থেকে চাইলে সিলেক্ট করে কপি করেও নিতে পারি, অথবা চাইলে টাইপ করেও দিতে পারতাম। তাহলে এটাকে আমরা কপি করে নিলাম, নিয়ে আমাদের কোড উইন্ডোতে যে আমি এই সেকশনের ভিতরে কি করলাম, প্রথমেই ওইটা রাখবো। এখন যদি একটু খেয়াল করেন, এই লেখাটা, এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এই লেখাটা কিন্তু একটু বড় করে লেখা আছে। তাহলে আমরা জানি যে HTML এ যদি কোনো লেখা এরকম বড় করে বা হাইলাইট করে লিখতে চাই, সেক্ষেত্রে আমরা আসলে হেডিং ট্যাগ ইউজ করি। এবং হেডিং ট্যাগে অনেকগুলো ট্যাগ ছিল, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। এবং দেখলেই মনে হচ্ছে যে এই টেক্সটটা আসলে মোটামুটি অনেকটাই বড়। তাহলে সেক্ষেত্রে এটা আসলে H1 ট্যাগ দিয়ে লেখা। তাহলে আমি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটাকে লেখার জন্য একটা H1 ট্যাগ ইউজ করব, যার ভিতরে আমরা এই কথাটাকে রাখবো। তাহলে আমি এখানে সিম্পল কি করলাম, একটা H1 ট্যাগ নিব, হেডিং 1 ট্যাগ, এবং এটার ভিতরে আমাদের ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, যেটাকে আমি কপি করে নিয়ে আসছি, এটাকে এখানে রেখে দিলাম পেস্ট করে। তার মানে আমাদের একটা হেডিং হবে, সেটা আমরা বললাম সেকশনের ভিতরে একটা হেডিং হবে। হেডিং এর পরে আমরা কি চাই, হেডিং এর পরে আমরা চাই যে এই প্যারাগ্রাফটা হবে ইওর জার্নি স্টার্ট হেয়ার। তাহলে এখানে যে কোনো লেখা হতে পারে, আমি জাস্ট এই লেখাটাকেই কপি করে নেই আমাদের টাইম সেভ করার জন্য। জাস্ট এই লেখাটাকে আমরা সিলেক্ট করে কপি করে নিলাম, এবং আমাদের যেই ফাইল ছিল, ফাইলে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। যেহেতু এই লেখাটা দেখতে পাচ্ছি যে হেডিং এর থেকে অনেক ছোট, মিনিমাম একটা সাইজের লেখা, তাহলে দ্যাট ইজ এ প্যারাগ্রাফ। টেক্সট লেখার জন্য প্যারাগ্রাফ ইউজ করি আমরা, প্যারাগ্রাফ ট্যাগ। একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, পি দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ নিতে হয়, এবং তার ভিতরে আমরা আসলে ওই অংশটুকু পেস্ট করে দিলাম। তার মানে আমার হেডিং হয়ে গেল, প্যারাগ্রাফ হয়ে গেল। এবং এরপরে আমাদের কি লাগবে, এরপরে আমাদের একটা বাটন লাগবে, যার নাম হচ্ছে লার্ন মোর। এই বাটনটা লাগবে আমাদের। তাহলে আমরা একটা বাটনও নিয়ে নেই সিম্পল ওয়েতে। তাহলে বাটন নেওয়ার জন্য আমরা জানি যে বাটনের জন্য কি, বাটন নামে একটা ট্যাগ আছে আমাদের, বাটন। এবং বাটন দেওয়ার পরে দেখেন বাটনে আমরা কি রাখতে চাই, বাটনের ভিতরে কি লেখা থাকবে সেটা আমরা এখানে লিখে দেবো। তাহলে বাটনের ভিতরে লেখা ছিল লার্ন মোর, তাহলে আমি এখানে লিখে দেবো সিম্পলি লার্ন মোর। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের হিরো সেকশন, বা যেই সেকশনে আমরা ইনফরমেশন রাখবো এটা বলে ফেলি। এখন এটা যদি সেভ করি, আমরা সেভ করে দেখবো যে আমাদের আসলে এইভাবে চলে আসছে। যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লোগোর নিচে, লোগো বা আমাদের যে মেনুর নিচে যে আমাদের এই অংশটা দেখেন, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, প্যারাগ্রাফে যেটা লিখছি সেটা, বাটনটা চলে আসছে। বাট এটা দেখতে কিন্তু আসলে আমাদের এই যে স্যাম্পল যেটা নিয়ে আমরা করতেছিলাম এটার মতো হয় নাই। এটার মতো করতে গেলে আমার কি করতে হবে, কিছু স্টাইল ইউজ করতে হবে যাতে এটাকে আমরা এই চেহারায় দেখতে পাই। তাহলে অবশ্যই আমাকে এখানে CSS অ্যাপ্লাই করতে হবে। তাহলে CSS অ্যাপ্লাই করে আমরা চলেন যে আমাদের এই যে অংশটুকু করলাম, এটাকে আমাদের যেই রেজাল্ট যেভাবে চাই, মানে এরকম করে ফেলি, এই স্টাইলে করে ফেলি আমরা আমাদের এই অংশটুকুকে। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জানি যে CSS ইউজ করতে হবে। এবং CSS এ যদি আমরা কোনো কিছু ইউজ করতে যাই, তাহলে আমরা জানি যে CSS ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে CSS এর কোনো একটা জিনিসকে সিলেক্ট করতে হবে, মানে সিলেক্টর ইউজ করতে হবে। তাহলে সিলেক্টর ইউজ করার জন্য আমরা আসলে কোনো একটা ট্যাগ কে সিলেক্ট করতে পারি CSS এ,
অথবা ট্যাগ সিলেক্ট সরাসরি না করে আমরা চাইলে কোনো একটা ট্যাগের একটা আইডি দিতে পারি, ওই আইডি কে সিলেক্ট করতে পারি। আমরা চাইলে কোনো একটা ট্যাগকে ক্লাস দিতে পারি, ওই ক্লাসটাকে সিলেক্ট করতে পারি। তাহলে আমরা এরকম কিছু আইডি বা ক্লাস বা ট্যাগ ইউজ করে করে এটাকে সিলেক্ট করব। এখন সিএসএস এর কোড লেখার জন্য আমরা কিন্তু এই সেম পেজই লিখতেছিলাম, আমাদের এই সেম পেজই উপরের দিকে যদি দেখি দেখি প্রজেক্ট ডট এসটিএমএল যে ফাইলটা ছিল উপরের দিকে দেখেন, এখানে আমাদের এই যে হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল নামে একটা ট্যাগ ইউজ করে আমাদের সমস্ত এসটিএমএল সিএসএস এর কোডগুলো এখানে লিখতেছিলাম। যাতে এক পেজে লিখতেছিলাম কারণ হচ্ছে যাতে আমাদের একই জায়গায় জিনিসগুলো থাকে, আমাদের যেহেতু প্রথম প্রজেক্ট করতেছি বুঝতে সবাই আমার অসুবিধা না হয়, এই জন্য আমরা সেম পেজেই এসটিএমএল এবং সিএসএস গুলো রাখতেছি। যখন আমাদের পুরো কাজটা হয়ে যাবে তখন আমরা চাইলে কি করতে পারবো, এই স্টাইল গুলোকে কপি করে নতুন একটা ফাইলে নিয়ে নিব। তখন আপাতত আমরা এই সেম ফাইলেই রাখি যাতে আপনাদের মাল্টিপল ফাইল নিয়ে কাজ করতে না হয়। তাহলে আমরা এখানে কি করব, যে স্টাইল করব। তাহলে সেক্ষেত্রে অনেকগুলো সিএসএস কিন্তু লেখা আছে, যেটা আমাদের লাস্ট ক্লাস আমরা লিখছিলাম আমাদের হেডিং এর জন্য। তাহলে এটা নিচে চলে আসি। তাহলে এই যে সাইন আপ বাটন পর্যন্ত আমাদের কোড দেওয়া ছিল, এরপরে আমরা চলে আসে এখানে আমরা বাকিগুলোর জন্য করব। তাহলে করার জন্য আমাকে তো প্রথমে আসলে সিলেক্ট করতে হবে যে কাকে প্রথমে স্টাইল করব। তাহলে সিলেক্ট করার জন্য দেখেন, আমি যদি আমার এসটিএমএল অংশ আবার একটু যাই, দেখেন এইখানে আমার একটা সেকশন নিয়েছিলাম, ওই সেকশনের ভিতরে কিন্তু আমরা হেডিং প্যারাগ্রাফ বাটন রাখলাম। তাহলে সেকশনটাকে যদি আমরা কোনো একটা স্টাইল করতে চাই, যেমন এই যে একটু যদি খেয়াল করেন এখানে সেকশনটার ব্যাকগ্রাউন্ডে কি একটা ছবি আছে, সেকশনটার একটা উইথ আছে। তাহলে এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখন এইভাবে দিতে চাই, তাহলে প্রথমে আমাকে সেকশনটাকে সিলেক্ট করতে হবে, দেন সেকশনের ভিতরে এই জিনিসগুলোকে আমাকে বলতে হবে। তাহলে সেকশনটাকে সিলেক্ট করার জন্য আমরা কি করব, জাস্ট একটা সেকশনটাকে একটা ক্লাস দিয়ে আইডেন্টিফাই করব। আমরা জানি যে ক্লাস মানে কি, যে কোনো একটা ট্যাগকে আমরা একটা ক্লাস দিয়ে আইডেন্টিফাই করতে পারি যাতে পরবর্তীতে ওই ক্লাস ধরে ওটাকে আমরা স্টাইলিশ করতে পারি। তাহলে খুব সিম্পলি এখানে একটা ক্লাস ইউজ করব আমরা। তাহলে ক্লাস লিখলাম এবং এই ক্লাস একটা নাম দিব। তাহলে এই ক্লাসে, যেহেতু এই ক্লাসে আমরা হিরো সেকশন রাখতেছি, তাহলে এটা নাম দিলাম হিরো। চাইলে আমরা যে কোনো নাম দিতে পারি। তাহলে আমি যেহেতু এটা হিরো সেকশন বলতেছি, মানে এই জন্য এটা নাম দিলাম ক্লাস হিরো। তাহলে হিরো ক্লাস ধরে এটাকে আমরা কি করব, চেঞ্জ করব। ওকে, আরেকটা কাজ আমরা করব যেটা হচ্ছে, দেখেন একটা বাটন আছে এখানে, তাহলে বাটনটাকেও আমরা একটু চেঞ্জ করবো, যেহেতু বাটনটাও দেখতে দেখেন একদম এই যে ডিফারেন্ট কালারের আছে, যেটা নর্মাল বাটনের মতো না। যেটা আমাদের উপরে সাইন আপ বাটন আছে অলমোস্ট সিমিলার টাইপের একটা বাটন এখানে আছে। তাহলে আমি যদি বাটনটাকেও এরকম কালার করতে চাই, তাহলে বাটনটাকেও তো আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে বাটনটাকেও আমরা একটা ক্লাস দিয়ে দিই, যাতে ওই ক্লাস ধরে ওই বাটনটাকে আমরা কি করতে পারি, মানে সিলেক্ট করতে পারি এবং এটাকে স্টাইলিশ করতে পারি। তাহলে বাটনের ক্ষেত্রে আমরা একটা ক্লাস ইউজ করি, ক্লাস, এবং এই বাটনের নাম যেহেতু হচ্ছে আমাদের লার্ন মোর বাটন, তাহলে আমি এটা নাম ওইটাই দিয়ে দিই যাতে আমাদের মনে থাকে যেটা কোন বাটন। তাহলে আমি ক্লাসের নাম দিলাম লার্ন হাইপেন মোর হাইপেন দিয়ে বাটন, জাস্ট পুরো নামটাই লিখলাম। আমি চাইলে শর্ট নামও লিখতে পারি, বাট আমাদের জাস্ট মনে রাখার সুবিধার জন্য যেটা কোন বাটনের ক্লাস, এটা হচ্ছে লার্ন মোর বাটনের ক্লাস, এই জন্য ক্লাসের নামটাই দিলাম লার্ন মোর বাটন, যাতে আমরা ওই বাটনটাকে যখন নিয়ে কাজ করবো যাতে আমাদের খুব ইজিলি এটাকে মনে থাকে যে আসলে কোন বাটন নিয়ে কাজ করতেছি। তাহলে ক্লাসের নামগুলো যদি আমরা মিনিংফুল দেই বা আমরা যদি মানে ইজিলি রিমেম্বার করতে পারি এরকম নাম দেই, সেক্ষেত্রে পরবর্তীতে কি হবে, আমরা পরবর্তীতে যখন এই কোডগুলোকে আবার মডিফাই করব বা চেঞ্জ করব, তখন খুব ইজিলি আমরা ক্লাসগুলো দেখলে বুঝতে পারবো যে এই ক্লাসটা কেন লিখছিলাম। যেমন এই যে উপরে দেখেন আমরা বাটন আর একটা নিয়েছিলাম, কিন্তু এই যে এই সাইন আপ বাটনের জন্য এখানে বলা আছে ক্লাসের নাম দিয়েছি কি সাইন আপ বাটন, যাতে বোঝা যায় যেটা আসলে কোন বাটন। এই যে সাইন আপ বাটনটা নিয়ে কাজ করলে আমি এই ক্লাসটাকে ধরবো। আবার যখন লার্ন মোর বাটন নিয়ে কাজ করবো এই বাটনটা, তখন আমরা এই লার্ন মোর বাটন ক্লাসটাকে ধরবো। তাহলে খুব সিম্পলি আমরা নামগুলোকে জাস্ট ম্যাচ করে দিচ্ছি। নেসেসারি না যে এটাই দিতে হবে, আমরা চাইলে অন্য নামও দিতে পারি, বাট এরকম দিলে কি হবে, আমাদের আসলে পরবর্তীতে যখন আমরা সিলেক্ট করবো তখন ব্যাপারটা আমাদের কাছে ম্যানেজেবল হবে। ওকে, তাহলে এখন আমরা এই যে দুইটা ক্লাস পেলাম, একটা হচ্ছে হিরো ক্লাস আর একটা হচ্ছে লার্ন মোর বাটনের ক্লাস। আর বাকি যে দুইটা আছে H1 এবং P, এগুলোকে আমরা সরাসরি তার ট্যাগ ধরেও সিলেক্ট করে কাজ করতে পারবো। তাহলে এইগুলো করার জন্য আমার কি করতে হবে, এই সিএসএস এর এখানে চলে আসলাম। তাহলে প্রথমেই আমরা হিরো ক্লাসটাকে নিয়ে একটু কাজ করি, যেহেতু হিরো ক্লাসের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ছবি দিতে হবে ব্যাকগ্রাউন্ডে। হিরো ক্লাসকে আমরা স্পেসিফিক কিছু জিনিস বলতে হবে। তাহলে আমরা প্রথমে হিরো ক্লাসটাকে এখানে সিলেক্ট করব। তাহলে কোন একটা ক্লাস সিলেক্ট করার নিয়ম হচ্ছে প্রথমে ডট লিখতে হবে, ডটের পরে ক্লাসের নাম লিখতে হবে। তাহলে ডটের পরে আমাদের ক্লাসের নাম যেহেতু হিরো, তাহলে আমি ডট হিরো এই কথাটা লিখে দিলাম। এরপর একটা সেকেন্ড ব্র্যাকেটের ব্লক ইউজ করতে হবে এবং এই ব্লকের ভিতরে আমরা আসলে
কি ধরনের স্টাইল চাই, এই হিরো ক্লাসের জন্য স্টাইলটা কি হবে সেটা বলে দিতে হবে। তাহলে হিরো ক্লাসের জন্য আমাদের স্টাইল কি চাই সেটা আমরা বলবো। এখন এখন হিরো ক্লাসে কি চাই সেটা আমরা একটু দেখতে চাই আগে, হিরো ক্লাসে আসলে কি কি ছিল। তাহলে আমরা যদি একটু আবার আমাদের সেই আউটপুটটা দেখি, দেখেন হিরো ক্লাসে কি ছিল, একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে দিতে হবে। দেন আমাদের কিছু লেখা আছে এখানে, তাহলে এই লেখাগুলোর একটা স্পেসিফিক কালার আছে, যেটা এই লেখাগুলো কিন্তু হোয়াইট কালার দিয়ে লিখছি, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ইওর জার্নি, এগুলো হোয়াইট কালার দিয়ে লেখা। তাহলে এটা কথা বলতে হবে যে এখানে হোয়াইট কালারে লেখা হবে। তাহলে এই জিনিসগুলো আমরা বলে আসি। তাহলে আমরা জাস্ট এইখানে চলে গেলাম, হিরো ক্লাসের ভিতরে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা দেই। তাহলে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমরা দিব, সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড নামে একটা প্রপার্টি জানি সিএসএস এ। তাহলে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু কোনো কালার দিব না, কেননা এটা কিন্তু কোনো কালার নাই। যে আমরা যদি একটু খেয়াল করি, এটা কিন্তু কোনো কালার না, এটা একটা ইমেজ। তাহলে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ না করে আমাকে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে একটা প্রপার্টি। তাহলে আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে এই যে প্রপার্টিটা ইউজ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, যে আমি একটা ইমেজ দিতে চাই। এখন ইমেজ কিভাবে দিব, তাহলে ইমেজ দিতে গেলে অবশ্যই ইমেজের একটা লিঙ্ক বলতে হবে যে ইমেজটা কোথায় আছে, কোথা থেকে ইমেজটা আসবে। তাহলে আমরা এখানে ইউআরএল নামে একটা প্রপার্টি ইউজ করি, যে ইউআরএল এর ভিতরে বলে দেই যে আসলে ইমেজটা কোথা থেকে আসবে। তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাহলে এটা একটা সিএসএস এর প্রপার্টি, এবং এর ভিতরে আমরা ভ্যালুটা বলবো কিভাবে, একটা ইউআরএল ইউজ করে বলে দিব যে আসলে ছবিটা কোথা থেকে আসবে। এখন ইউআরএল এ আমরা দুইটা জিনিস বলতে পারি, একটা হচ্ছে কোনো ইন্টারনেট থেকে কোনো ছবি যদি নেই, সেক্ষেত্রে ওটার ইউআরএল বলে দিতে পারি সরাসরি, অথবা চাইলে কোনো একটা ছবি আমার কম্পিউটারে স্টোর করে ওটার ইউআরএলটাও বলে দিতে পারি। তাহলে আমরা সরাসরি যদি ইন্টারনেট থেকে নিতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবো একটু দেখি। আমি যদি আমার ব্রাউজারে যাই এবং এইখানে ধরেন একটা সার্চ করলাম কোনো একটা ইমেজ, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ অ্যাড্রেস, পেস্ট করলাম, সেভ করলাম। ইমেজ আসছে মেবি, বাট দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করতেছিলাম, যে এটা করলাম, এরপরে একটা প্যাডিং ইউজ করছিলাম 20 পিক্সেলের। ওকে, তাহলে ইমেজটা যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে আমরা আরো কিছু কাজ করি এখানে। একটা হচ্ছে আমরা কি করতে পারি, যে আমরা চাইলে এই যে ইমেজটার সাইজ বলে দিতে পারি, ইমেজটার সাইজ কিরকম হবে, ইমেজের সাইজ। তাহলে আমরা এখানে ইমেজের সাইজ যদি দিতে চাই, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ নামে একটা প্রপার্টি আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ডের সাইজ কেমন হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড সাইজের ভিতরে অনেকগুলো অপশন আছে, অটো, কন্টেইন, কভার। তাহলে আমি কভারটা বলি। তাহলে কভার বললে কি হয়, যে পুরা স্ক্রিন জোড়া ছবিটা আসে, দেখে আসে কিনা। কভার বলে দেখেন এই যে ছবিটা কিন্তু এখন দেখা যাচ্ছে, আগে ছবিটা ছিল হয়তো হাইড অবস্থায়, বাট এখন ছবিটা দেখা যাচ্ছে। এই যে এখানে ছোট্ট একটা ছবি আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ারের মাথানো। আমি যদি প্যাডিংটা একটু বাড়াই, তাহলে মেবি হয়তো একটু সুন্দর দেখাবে। তাহলে এটাকে 20 পিক্সেল না বলে আমরা 50 পিক্সেল বলে দিই, সেভ দিই। এখন ছবিটা একটু বেশি দেখা যাচ্ছে। ওকে, আপাতত একটু হলেই চলবে। তাহলে আমাদের ছবিটা শো করতেছে। তাহলে আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়ে দিলাম হচ্ছে একটা ইমেজ, দেন ব্যাকগ্রাউন্ড সাইজ বলে দিলাম কাভার। আর একটা জিনিস বলতে পারি এখানে, ব্যাকগ্রাউন্ড পজিশন, যে ব্যাকগ্রাউন্ডটা আসলে কোথায় থাকবে, ব্যাকগ্রাউন্ডের পজিশনটা বলতে পারি। তাহলে এখানে আরেকটা প্রপার্টি আমরা ইউজ করতে পারি, নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন আমি যদি বলে দিই সেন্টার, তাহলে কি হবে, যে ব্যাকগ্রাউন্ড আসলে সেন্টার থেকে আমাকে দেখাবে, সেন্টার। এখন এই যে ছবিটা কিন্তু একটু সেন্টারে চলে আসছে। প্যাডিংটাকে আরো একটু বাড়াই দিব, 100 বলে দিই। এখন মোটামুটি আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এবং আমাদের এরিয়াটাও মোটামুটি বড় আসছে। তাহলে এটুকু কাজ হয়ে গেছে, যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের ছবি দিলাম, তার একটা প্যাডিং ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে পজিশন বললাম সেন্টার, আর ব্যাকগ্রাউন্ড সাইজে দিলাম কভার। এটুকু করার পরে আমরা চাচ্ছি যে এটার ভিতরে যে লেখাগুলো থাকবে, যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, দেন হচ্ছে এই লেখাগুলো আমাদের হোয়াইট কালারে চাই, সাদা কালারে চাই। তাহলে আমাকে অবশ্যই এখানে এই হিরো সেকশনে বলে দিতে হবে যে এখানে কালার যেটা হবে, নর্মালি টেক্সটের যে কালার, এই কালারটা আমরা চাই হোয়াইট। তাহলে হোয়াইট এর ক্ষেত্রে আমরা হোয়াইট কথাটা লিখে দিতে পারি, আমরা হোয়াইট কালারে লেখা চাই। সেভ দিয়ে দেখি, দেখেন লেখাগুলো কিন্তু হোয়াইট হয়ে গেছে অটোমেটিক। কালারটা হোয়াইট দিয়ে দিলাম যাতে আমাদের লেখাগুলো হোয়াইটে আসে। আরেকটা কাজ করবো, যে লেখাগুলো চাই আমরা মাঝখানে থাকুক, এই যে লেখাগুলো কিন্তু এই পাশ থেকে আসতে পারে, আমি চাই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট লেখাটা একদম মিডলে থাকবে স্ক্রিনের। একইভাবে এই যে ইওর জার্নি স্টার্ট হেয়ার, এটাও মিডল দিকে থাকবে। তাহলে যদি আমরা মিডলে নিতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটা সিএসএস প্রপার্টি ইউজ করতে পারি, যার নাম হচ্ছে
টেক্সট অ্যালাইন, তাহলে আমরা এখানে টেক্সট অ্যালাইন নামে যে প্রপার্টি আছে এটা বললাম সেন্টার। টেক্সট অ্যালাইন যদি সেন্টারে বলে দেই, এরপর একটু সেভ দিলাম, এখন দেখতে পাচ্ছি লেখাগুলো কিন্তু সেন্টারে চলে গেছে। আপাতত আমাদের কাজ এটুকু হলেই চলবে, এইটুকু আমাদের কাজ হয়ে গেছে যে আমরা টেক্সট অ্যালাইন নিলাম সেন্টার, লেখার কালার নিলাম হোয়াইট, ব্যাকগ্রাউন্ড পজিশনটাও বললাম সেন্টারে আসো, ব্যাকগ্রাউন্ড সাইজটা বললাম কাভার কাভার পিকচার হিসেবে থাকো কাভার, এবং প্যাডিং বলে দিলাম। তাহলে আমাদের হিরো সেকশনের কাজ শেষ। এখন আমি যদি চাই যে এই ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এই লেখাটাকে আর একটু বড় করতে চাই, যদি আমাদের এইচ1 ট্যাগ বলেছে, এইচ1 ট্যাগে বাই ডিফল্ট আসছে এই সাইজে, বাট আমরা এর থেকে আরেকটু বড় চাই। আর একটু বড় চাইলে আমার কি করতে হবে, এই যে এইচ1 ট্যাগ যেটা আছে আমাদের এখানে, এইচ1 নামে যে ট্যাগটা আমরা ইউজ করছি, যে এইচ1 এটাকে ধরে আমাকে কি করতে হবে, এটার জন্য একটা স্টাইল বলতে হবে। এখন এইচ1 ট্যাগ তো আমাদের অন্য জায়গায় থাকতে পারে আরো, তাহলে সেক্ষেত্রে আমরা ধরবো কিভাবে? ধরার নিয়ম হচ্ছে আমরা প্রথমে এই সেকশনটাকে ধরবো, যেহেতু এই সেকশন আছে কোনটা, হিরো সেকশন, এই হিরো সেকশনের ভিতরে যে এইচ1টা আছে এটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। তাহলে আগে আমাকে বলতে হবে কোন সেকশনের এইচ1টাকে আমরা চেঞ্জ করবো, সেটাকে বলবো। তাহলে তাহলে সেকশনের নাম ছিল হিরো, তাহলে আমরা লিখবো প্রথমে ডট হিরো, যেহেতু হিরো একটা ক্লাসের নাম এই জন্য ডট হিরো, তার মানে আমাকে হিরো সেকশনটাকে সে প্রথমে ধরছে। এরপর একটা স্পেস দিয়ে আমরা লিখলাম হচ্ছে এইচ1, তার মানে হিরো সেকশনের ভিতরে যে এইচ1টা আছে শুধুমাত্র ওইটার জন্যই আমরা এখন স্টাইল বলতেছি। আর যদি শুধুমাত্র এইচ1 বলতাম, হিরোটা বাদ দিয়ে দিতাম, তাহলে এই ডকুমেন্টে যদি আরো কোথাও এইচ1 ট্যাগ থাকতো ওটাও কিন্তু এই সেম স্টাইলটা পেয়ে যেত। তাহলে আমরা ওটা চাই না, আমরা শুধুমাত্র এই হেডিংটাকেই চেঞ্জ করতে চাই। তাহলে এই জন্য প্রথমে এই সেকশনের নাম বললাম ডট হিরো, তার মানে এটা হচ্ছে তার ক্লাসের নাম, স্পেস এইচ1। এখন এর ভিতরে এসে আমরা এখন বলবো যে হিরো সেকশনের যে এইচ1টা আছে ওর ভিতরে আমরা কি কি চাই। তাহলে একটা চাই যে সাইজটা একটু বড় চাই, তাহলে সাইজ বড় অপশন ছিল ফন্ট সাইজ, তাহলে ফন্ট সাইজের ভিতরে একটা বড় সাইজ বলে দেই। তাহলে আমরা যেখানে বলে দেই যে 48 পিক্সেল, দিয়ে দেখি কতটুকু আসে। 48 পিক্সেল বললে এরকম একটা সাইজ আসে। আমি একটু ফুল স্ক্রিনে দেখি আর একটু বড় করে দেখেন, এরকম আসবে, বড় করে আসতেছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। মোটামুটি ঠিক আছে। আমি যদি এর থেকে কম বেশি করছে সেক্ষেত্রে আমি সাইজটাকে এখানে চেঞ্জ করে নিতে পারি। আর একটা কি করব, যে আমি চাই এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এবং নিচের দিকে যে ইয়োর জার্নি স্টার্ট হেয়ার, এই দুইটার মাঝখানে একটু গ্যাপ আর একটু বাড়াইতে চাই, এই দুটার মাঝখানে একটু গ্যাপ বাড়াইতে চাই। তাহলে গ্যাপ বাড়াইতে চাইলে আমরা কি করব, এই ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটা একটা এলিমেন্ট, হেডিং এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট প্যারাগ্রাফ এলিমেন্ট। এখন আমি এই দুইটার মাঝখানে চাই, তাহলে যখন আমরা দুইটা এলিমেন্টের মাঝখানে কোনো স্পেস চেঞ্জ করব, বাড়াবো কমাবো, এই ক্ষেত্রে আমরা ইউজ করি মার্জিন প্রপার্টি, মার্জিন। তাহলে মার্জিন ইউজ করে কি করা যায়, দুইটা এলিমেন্টের মাঝখানে অথবা উপরে নিচে জায়গা যদি আমরা বাড়িয়েছি সেক্ষেত্রে করি। আর যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট, একটা এলিমেন্ট ধরে দেখেন এটার কতটুকু জায়গা নিচ্ছে, উপরে দেখেন একটু জায়গা নিচ্ছে, নিচের দিকে একটু জায়গা নিচ্ছে, বাম দিকে ডান দিকে জায়গা নেয় নাই, তাহলে আমি যদি চাই যে এইখানে এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটার ভিতরে আর একটু জায়গা বাড়াইতে, এই যে উপরে জায়গাটা একটু বাড়াইতে, এই বাম দিকে জায়গা বাড়াইতে, সেক্ষেত্রে আমরা ইউজ করি প্যাডিং। প্যাডিং হচ্ছে কোন একটা এলিমেন্টের ভিতরের দিকে জায়গা বাড়ানোর জন্য ইউজ করব। আর মার্জিন হচ্ছে দুইটা এলিমেন্টের যদি আমরা নিয়ে কনসিডার করি তখন আমরা ভিতরের অংশটাকে মার্জিন হিসেবে কনসিডার করব। তাহলে আমি চাইলে কি করতে পারি, এই যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটার বটমে বা নিচের দিকে একটু মার্জিন বলে দিতে পারি। বলবো কিভাবে, আমি জাস্ট এখানে হিরো সেকশনে যেখানে আমরা কাজ করছিলাম হিরোর এইচ1, এটার ভিতরে বলে দিলাম যে এইচ1 এর ভিতরে কিভাবে তুমি এখানে একটা মার্জিন দিয়ে দাও। তাহলে মার্জিন কোন দিকে চাই, বটমে, নিচের দিকে চাই। কতটুকু চাই মার্জিন, হয়তো 20 পিক্সেল বললাম, যে 20 পিক্সেলের একটা মার্জিন দাও। সেভ করে দিয়ে দেখবো যে একটু মার্জিনটা কিন্তু আমাদের আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল বাই ডিফল্ট একটা মার্জিন, বাট এখন 20 পিক্সেল মার্জিন আসছে। এখন আপনি এটাকে আরো কমাইতে চান বা বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে একটু বাড়াই কমাই দেখতে পারেন যে কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। যদি 40 দেই তাহলে দেখবো মার্জিনটা এতটুকু আসছে, যদি আরো কম দেই বেশি দেই সেক্ষেত্রে এই মার্জিনটা মানে এই স্পেসটাকে আমরা কন্ট্রোল করতে চাচ্ছি। কতটুকু চাই সেটা বলে দিলাম, বললাম মার্জিন হবে 40 পিক্সেল, তার মানে এই দুইটার মাঝখানে 40 পিক্সেল পরিমাণ স্পেস সে দিয়ে দিছে। এখন আমরা যদি প্যারাগ্রাফটাকেও সিলেক্ট করে এটা নিয়েও কিছু কাজ করতে চাই সেটাও কিন্তু আমরা একইভাবে করতে পারি। তাহলে সিলেক্ট কিভাবে করবো প্যারাগ্রাফটাকে, হেডিংটাকে যেভাবে সিলেক্ট করছি প্যারাগ্রাফটাকে কি আমরা সেম ওয়েতে সিলেক্ট করতে পারবো কিনা। হেডিংটাকে সিলেক্ট করছিলাম কিভাবে, প্রথমে তার ক্লাসের নাম বলছিলাম, কোন ক্লাসে আছে, হিরো ক্লাসে আছে, তার ভিতরে এইচ1। এখন যদি প্যারাগ্রাফটাকে নিয়ে কাজ করতে চাই তাহলে একই রকম ভাবে প্রথমে বলবো ডট হিরো, যেহেতু হিরো ক্লাসের ভিতরে আছে, কি নামে আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে, তাহলে হিরো দেন প্যারাগ্রাফ। তাহলে এখন বললে কি হবে,
আমার ডকুমেন্টে যদি অন্য কোথাও প্যারাগ্রাফ থাকে সেগুলো কিন্তু মডিফাই হবে না, শুধুমাত্র এই হিরো সেকশনের ভিতরে বা হিরো ক্লাস দিয়ে যেটা তৈরি করা আছে ওটার ভিতরে যে প্যারাগ্রাফ থাকবে ওটাই শুধু চেঞ্জ হবে। তাহলে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা একটা সাইজ বলে দিই, একটা ডিফল্ট সাইজ বলে দিই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে ফন্ট সাইজ কত হবে। ফন্ট সাইজ হবে ধরেন 20 পিক্সেল। দেখি 20 পিক্সেলে কতটুকু আসে। 20 পিক্সেলে সাইজ আগের থেকে বড় হয়েছে। এবং এখানেও যেটা মার্জিন চাই যে এইটা এবং বাটনের মাঝখানে একটা ফাঁকা জায়গা বাড়বে, তাহলে সেক্ষেত্রে কতটুকু চাই, এখানেও যদি আমরা চাই 40 পিক্সেল তাহলে উপরের বাটন মার্জিন বটম এটাকে কপি করে নিয়ে এসে দিতে পারি, অথবা যদি কমাইতে চাই সেক্ষেত্রে আমরা কমাইও দিতে পারি। তাহলে আপাতত এটাকে কপি করে দিলাম, সেভ দিলাম। এরকম অবস্থা আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে আমাদের হেডিংটাও হয়ে গেছে, আমাদের প্যারাগ্রাফটাকেও মোটামুটি রেডি করা হয়ে গেছে। দেন আমরা বাটনটাকে নিয়ে কাজ করবো। এখন বাটনটাকে নিয়ে কাজ করতে গেলে বাটনটাকে আমাকে ধরতে হবে। এখন বাটন ধরার জন্য আমরা বাটনের একটা ক্লাস দিয়ে আসছিলাম, যদি একটু খেয়াল করেন। বাটনের ক্লাসের নাম ছিল লার্ন মোর বাটন। তাহলে লার্ন মোর বাটন এই ক্লাসটাকে আমরা প্রথমে কি করব, সিলেক্ট করব। তাহলে এখানে আমরা এই স্টাইলের ভিতরে প্রথমে ডট লার্ন মোর বাটন এইটাকে নিলাম, এবং এর ভিতরে লার্ন মোর বাটনের জন্য কি কি স্টাইল চাই সেটা বলবো। এখন তো একটু খেয়াল করেন যে সাইন আপ বাটনটা যেই স্টাইলে ছিল, আমরা চাই যে এই বাটনটাও সেম স্টাইলই হোক, একই রকম দেখতে হোক। তাহলে আমাদের এই সাইন আপের জন্য যে কোডটা লেখা আছে এই কোডটাকে কিন্তু আমরা রিইউজ করতে পারি। তাহলে এটাই হচ্ছে আসলে কোড রিইউজেবিলিটি, মানে হচ্ছে একই ধরনের কাজের জন্য আমাকে নতুন করে যদি কোড টাইপ করতে হয় তাহলে লাভ হইলো কি, আমি যদি ওই কোডটাকেই নিয়ে আসি তাহলে সেটা আমরা করতে পারি। যদিও আমরা আলাদা আলাদা ক্লাস ইউজ করছি, বাট আমরা চাইলে দুইটার জন্য কমন ক্লাস ইউজ করতে পারতাম, বাট আমাদের বোঝার সুবিধার জন্য দুইটা আলাদা আলাদা ক্লাস ইউজ করছি। এখন আমি চাই যে ওই ক্লাসে যে কোডগুলো আছে এগুলোই আমার এখানে ইউজ হবে। তাহলে এই যে সাইন আপ বাটনের ভিতরে যে কোডগুলো ছিল এগুলো যদি আমরা কপি করি এখান থেকে, সাইন আপ বাটনের মতোই একদম দেখতে সেম হবে আমার বাটনটা। তাহলে এই ভিতরে যে কোডগুলো নিয়েছিলাম, প্যাডিং নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম, টেক্সট কালার, বর্ডার এরিয়া, জাস্ট এটাকে কপি করলাম আমি। কপি করে এসে আমাদের এই যে লার্ন মোর বাটন এটার ভিতরে এসে ছেড়ে দিলাম ওই কোডটাকে। একটু সেভ করে দেখি যে আসলে কি কাজ করে কিনা। সেভ করার সাথে সাথে দেখেন আমাদের লার্ন মোর বাটনটা একদম সেম আমাদের সাইন আপ বাটনের যে স্টাইল সেই স্টাইলে চলে আসছে। তাহলে আমি যদি একটু চেঞ্জ করছি কালারটা, তাহলে কি করবো, এখানে যে কালারটা আমরা বদলাই দিব, লেখার কালার চেঞ্জ করছি এখানে একটু বদলাই দিব। তার মানে কিন্তু দেখেন অলমোস্ট সেম জিনিসটা আমরা কপি করলাম। এখন চাইলে আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, যে আমাদের মনে হয় যে অ্যাডজাস্ট করা দরকার তাহলে আমরা একটা অ্যাডজাস্ট করে নিব। আপাতত আমি নিচ্ছি না, তাহলে এটা আমার হয়ে গেল। তাহলে আমাদের এই হেডার সেকশনের পরে যেই হিরো সেকশনটা ছিল সেই হিরো সেকশনটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন হিরো সেকশনটা যদি আমরা একটু তৈরি করার পরে এখন এরপরে কি করব, আমরা আবার স্যাম্পল ফাইলে যাই। স্যাম্পল ফাইলে গেলে দেখেন আমাদের যে স্যাম্পল নিয়ে কাজ করছিলাম এই হিরো সেকশনের পরে আমাদের এরকম একটা জিনিস থাকবে, যে আর একটা সেকশন থাকবে। হিরো সেকশনটা তো শেষ এখানে, এরপরে আর একটা সেকশন থাকবে, এই আর একটা সেকশন থাকবে। এবং এই সেকশনের ভিতরে কি হবে, দুইটা পার্ট থাকবে। এই যে এখানে একটা পার্ট আছে দেখতে পাচ্ছি লেফট পার্ট, একটা পার্ট আছে রাইট পার্ট। তাহলে আমরা ডিফারেন্ট ওয়েবসাইট গুলো যখন দেখি ইন্টারনেট ইউজ করে, আমি যদি একটু আবার একটা ওয়েবসাইট দেখাই, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে প্রথম আলো.com। তাহলে এই প্রথম আলো.com দেখলে দেখবেন যে এই প্রথম আলোতে কি হচ্ছে, এই যে আমরা ধরেন এটা আমার হিরো সেকশনের মতো, এই যে এরিয়াটা হিরো সেকশনের মতো যেখানে একটা জাস্ট অ্যাড ইউজ করছে। এরপরে ভিতরে দিয়ে কি হয়েছে, এখানে একটা নিউজ ইউজ করছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তার মানে এই পুরো একটা সেকশন নিচে সে পুরো স্ক্রিনে একটা সেকশন নিচে, এটা একটা সেকশন চিন্তা করতে পারেন যে পুরোটা মিলে কিন্তু একটা সেকশন। এই সেকশনটা নেওয়ার পর সেই সেকশনটাকে তিনটা ভাগে ভাগ করছে, এটা একটা সেকশন লেফট, এটা বলছে সেন্টার, এটা বলছে রাইট। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, সেকশন নিয়ে নিয়ে ওগুলোকে আবার ছোট ছোট টুকরা করে করে রাখতে পারি। তাহলে তিনটা সেকশনে মানে সেকশনের ভিতরে তিনটা ভাগ করতে পারি। তাহলে আমরা পুরো জিনিস এই জিনিস চিন্তা করবো যে দিস সেকশন, আর এই সেকশনের ভিতরে ছোট ছোট ভাগগুলোকে আমরা বলবো ডিভিশন বা ডিভ ইউজ করে করে আলাদা আলাদা করতে পারি। তাহলে আমরা এরকম একটা সেকশন নিব এবং সেকশনের ভিতরে এক বা একাধিক এরকম ডিভ বা ডিভিশন ইউজ করে এটাকে ভাগ করব। ওকে, তাহলে আমরা প্রথমে এইচটিএমএল টা করে ফেলি আগে, তারপরে আমরা সিএসএস এ আসি। তাহলে এইচটিএমএল করার জন্য আমাদের যেই কোড উইন্ডো ছিল ওখানে চলে গেলাম। এইচটিএমএল এর অংশটুকু আমরা আগে লিখে ফেলি। এই সেকশনটা যেখানে শেষ হয়েছে তারপরে এসে আমরা কি করব, আর একটা সেকশনের জন্য ইনফরমেশন বলবো। এখন এই সেকশনে আমাদের কি কি থাকবে সেটা বলে নেই। তাহলে আমরা একটা সেকশন নিচ্ছি, আবার লিখছি সেকশন, এবং এই সেকশনটা যেহেতু আমাদের
মেইন সেকশন চিন্তা করি, যেটা আমাদের একটা মেইন সেকশন। এখানে তো অনেকগুলো সেকশন আছে নিউজ পেপারের ক্ষেত্রে, বাট আমাদের যে স্যাম্পল ওয়েবসাইটটা ছিল এখানে তো অনেকগুলো সেকশন ছিল না। এর পরে জাস্ট একটা সেকশন ছিল, যে দুইটা ভাগ, এবং একটা ভাগের নাম হচ্ছে লেফট সেকশন, একটা নাম রাইট সেকশন। তাহলে এই মাঝখানের যে এরিয়াটা, এখানে আসলে আমি এটাকে আমরা ধরে বললাম যে মেইন সেকশন আমাদের, বা নিউজ সেকশন, বা যে কোনো কিছু। তাহলে আপাতত এটার নাম আমরা দিচ্ছি মেইন সেকশন, যে মেইন সেকশনের ভিতরে দুইটা পার্ট আমরা ইউজ করবো। তাহলে আমি জাস্ট এখানে একটা সেকশন নিলাম, এবং সেকশনের জন্য একটা ক্লাস দিয়ে দিলাম, যেহেতু আমাদের ক্লাস ধরে ধরে পরবর্তী এটাকে সিএসএস ইউজ করতে হবে, তাহলে সেকশনে একটা ক্লাস এখনই দিয়ে দিলাম, যে সেকশনের ক্লাসটা হবে মেইন। তার মানে মেইন সেকশনকে আমরা এভাবে ধরবো। দেন এই সেকশনের ভিতরে আমরা কি চাই? সেকশনের ভিতরে আমরা চাচ্ছিলাম যে সেকশনের ভিতরে দুইটা পার্ট হবে। একটা পার্টের নাম হচ্ছে লেফট পার্ট বা লেফট সেকশন, একটা পার্টের হচ্ছে রাইট সেকশন। তাহলে আমরা যদি এখানে এরকম পার্ট করতে চাই, যে এই সেকশনের ভিতরে দুইটা ভাগ করতে চাই, তাহলে এই ভাগগুলো করার জন্য আমরা নর্মালি ইউজ করি ডিফ বা ডিভিশন ট্যাগ। তাহলে আমি ডিফ নামে একটা ট্যাগ ইউজ করব, ডিফ। এখন ডিভের ক্ষেত্রেও আমরা ডিভটাকে পরবর্তী যখন সিলেক্ট করতে যাব স্টাইল করার জন্য, তাহলে ডিভেরও একটা ক্লাস ইউজ করি, যে ডিভ ক্লাস। এখন এইভাবে যদি আমরা প্রথমে ডিভ নিলাম, তারপরে তার ভিতরে ক্লাস ইউজ করলাম, এটা না করে শর্টকাট নিয়ম বসলাম কিরকম লাস্ট ক্লাসে, যে আমি যদি একটা ডিভ তৈরি করতে চাই এবং তার ক্লাস হবে হচ্ছে ধরেন লেফট সেকশন নাম, একটা ডিভ তৈরি করি যার ক্লাসের নাম হবে হচ্ছে লেফট সেকশন। তাহলে আমি প্রথমেই লিখবো হচ্ছে ডট, ক্লাস লেখার জন্য আমরা জানি ডট ইউজ করতে হয়। তাহলে ডটের পরে লিখলাম লেফট, হাইপেন দিয়ে লিখলাম সেকশন। তাহলে আমি ক্লাসের নামটা লিখলাম, যে আমি কি নামে ক্লাসটা বানাইতে চাই। এটা বানানোর পর যখন আমি এন্টার দিচ্ছি, দেখেন আমার ভিএস কোড অটোমেটিক কি করছে, একটা ডিভিশন বানাই দিচ্ছে, এবং এই ডিভিশনের ভিতরে ক্লাসের নাম দিছে লেফট সেকশন। তার মানে আমি শুধুমাত্র লেফট সেকশনটা লিখলাম, অটোমেটিক সে ডিভিশন ক্লাস এগুলো সব নিজে নিজে বসাই দিচ্ছে। ফলে কি হচ্ছে, আমার আসলে নিজে থেকে টাইপ করা লাগে নাই। তাহলে আমি আমার মেইন সেকশনের ভিতরে লেফট সেকশন নামে একটা ডিভ নিলাম। সিমিলার ওয়েতে রাইট সেকশন আমি আরেকটা ডিভ নিতে চাই, একইভাবে আমরা করতে পারি, এটাকে কপি করেও নিতে পারি। বাট আমরা আবার যদি দেখি, যে প্রথমে কি লিখবো, ডট, দেন লিখবো রাইট, হাইপেন দিয়ে লিখলাম সেকশন। তাহলে এটা মানে কি, যে সেকশনের নামটা লিখলাম, যে কি নামে সেকশন চাই, মানে কি নামে ক্লাসটা চাই, ক্লাসের নামটা লিখলাম। লিখে যখন এন্টার দিচ্ছি, অটোমেটিক সে কি করতেছে, ডিভিশন এবং ক্লাস অটোমেটিক যে বসাই দিচ্ছে। এখন এর ভিতরের দিকে আমি কি রাখতে চাই, আমি যে আমার স্যাম্পল ফাইলটাকে আবার দেখি, এখানে কি রাখতে চাই একটু দেখেন। আমি একটা ছবি রাখতে চাই, মানে ইমেজ রাখতে চাই, এবং ইমেজের পরে এখানে একটা নাম রাখি, হেডিং রাখতে চাই, এবং হেডিং এর আন্ডারে একটা প্যারাগ্রাফ রাখতে চাই। চাইলে এখানে বাটন রাখতে পারি, অন্য যে কোনো কিছু রাখতে পারি, বাট সিম্পল করার জন্য আমরা জাস্ট একটা ছবি রাখবো সেকশনের ভিতরে, একটা হেডিং রাখবো, একটা প্যারাগ্রাফ রাখবো, এবং এই ডান দিকের যে সেকশনটা আছে এটাও কিন্তু সেম একই জিনিস রাখবো। এখানেও একটা ছবি রাখবো, একটা হেডিং রাখবো, এবং একটা প্যারাগ্রাফ রাখবো। তাহলে আমরা চাইলে দুইটার মতো করে তিনটা চারটা পাঁচটা করে যতগুলো দরকার আমরা ভাগ করতে পারি। তাহলে আপাতত দুইটা করা দেখি কিভাবে দুইটা করতে হয়। তাহলে এই কাজটা করার জন্য আমরা দুইটা, এই মেইন পার্টের ভিতরে দুইটা সেকশন নিয়ে নিলাম, বা দুইটা ডিভ নিয়ে নিলাম। একটা নাম দিলাম লেফট সেকশন, যেটা দিয়ে আমরা বাম পাশেরটাকে রাখবো, আর একটা বললাম রাইট সেকশন, যেটা ডান পাশে রাখবো। এখন এটার ভিতরে থাকবে কি সেটা আগে বলে নিই। এটার ভিতরে প্রথমে একটা ইমেজ থাকবে, যেহেতু আমরা বলছি যে এই সেকশন গুলোর ভিতরে প্রথমে থাকবে একটা ইমেজ। তাহলে HTML এ ইমেজ ইউজ করার জন্য আমাকে লিখতে হবে ইমেজ ট্যাগ। তাহলে আমি IMG বা ইমেজ ট্যাগটা ইউজ করব। তাহলে ইমেজ ট্যাগের ভিতরে কি বলতে হয়, সোর্স বলতে হয়, যে ইমেজটা কোথা থেকে আসবে, তার সোর্স কি সেটা বলতে হবে। তাহলে এখানে সোর্স বলে দিব। তাহলে সোর্স যেহেতু আমাদের কাছে একটা ইমেজ লাগবে, তাহলে আমি আবার যাই চলে আমাদের গুগলের কাছে, যে বলি যে তোমাকে ইমেজ দাও একটা। তাহলে এখানে দেখেন অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে একটা ইমেজ আনার চেষ্টা করি। আবার ধরেন আমরা চাই এখানে এই রোজের ইমেজটা নিতে চাই, দেখে আসে কিনা। এটাকে একটু আমরা বড় করলাম, দেন রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে গেলাম, দেন আমরা এখানে এসে সোর্সের ভিতরে এটাকে পেস্ট করলাম। দেখি সেভ করলে কি আসে। এই যে রোজের ছবিটা কিন্তু চলে আসছে, তার মানে আমরা ইমেজটা নিয়ে আসছি পারছি। ইমেজের পরে আমরা কি চাচ্ছিলাম, ইমেজের পরে কি থাকবে, ইমেজের পরে একটা হেডিং থাকবে। এই যে আমরা যে স্যাম্পলটা আবার দেখাই, যে আমাদের একটা ইমেজ থাকবে, ইমেজের নিচে থাকবে একটা লেখা, হেডিং লেফট সেকশন যেমন লেখা আছে এরকম হেডিং থাকবে, একটা প্যারাগ্রাফ থাকবে। তার মানে হেডিং নিতে হবে, একটা প্যারাগ্রাফ নিতে হবে। তবে এই যে হেডিংটা দেখতে পাচ্ছি লেফট সেকশন লেখা, যে হেডিংটা, এটা অবশ্যই ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এটার মতো না।
এই লেখাটা অনেক বড়, H1 হেডিং ইউজ করছিলাম এখানে, তাহলে এটা যেহেতু এটা থেকে ছোট, তাহলে আমরা এখানে H2 হেডিং ইউজ করতে পারি অথবা H3 ইউজ করতে পারি। আপাতত আমরা এটার জন্য H2 বা সেকেন্ড হেডিংটা ইউজ করব। প্রথমটার জন্য বলছিলাম হেডিং 1, এগুলোর জন্য ইউজ করব হেডিং 2। তাহলে আমি হেডিং 2 নামে একটা হেডিং নিচ্ছি ইমেজের পরে। ইমেজের পরে আমরা হেডিং 2 নামে একটা হেডিং নিচ্ছি, যার ভিতরে আমরা কোন একটা কিছু লিখবো। তাহলে কি লেখা আছে আমাদের, যদি এখান থেকে নিতে চাই, লেখা আছে লেফট সেকশন। আমি যেটাই নিতে চাই, তাহলে লেফট সেকশন লেখাটা আমি কপি করি, কপি করে সেখানে আমরা ছেড়ে দিই। এরপরে আমাদের কি আছে, হেডিং এর নিচে একটা প্যারাগ্রাফ থাকবে, তাহলে প্যারাগ্রাফের জন্য একটা পি ট্যাগ নিলাম। প্যারাগ্রাফের ভিতরে কি লিখবো সেটাও ধরেন এখান থেকে আমরা কপি করে এনে, এই যা আছে এটাকে কপি করে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে আমরা জাস্ট ডিজাইনটা করতে চাচ্ছি, টেক্সট তো আমরা যে কোনো সময় মডিফাই করে নিলেই হবে। তাহলে আমাদের লেফট সেকশনের ভিতরে এগুলোই চাই, একটা ইমেজ, একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ। এবং রাইট সেকশনেও কিন্তু আমরা সেম জিনিসই চাই। তাহলে আমরা এই লেফট সেকশনের ভিতরে যে জিনিসটা তিনটা রাখলাম, ইমেজ, হেডিং এবং প্যারাগ্রাফ, যদি এইগুলাকে কপি করি, এইগুলাকে যদি কপি করি, কপি করে যদি আমরা এই রাইট সেকশনের ভিতরেও রেখে দেই, তাহলে কিন্তু একই জিনিস আমাদের রাইট সেকশনেও দেখতে পাওয়ার কথা। দেখি হয় কিনা। সেভ করলাম, সেভ করলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই লেফট সেকশন যেমন একটা চলে আসছে, এখানে নিচের দিকে রাইট সেকশন নামে আরেকটা চলে আসছে। বাট এখানে এটার নামও লেফট কেন আসছে, যেহেতু আমরা কপি করছি এই জন্য। তাহলে আমি এটা একটু চেঞ্জ করে দিই, যে দ্বিতীয়টা হবে লেফট না, এটা নাম হবে রাইট সেকশন হবে। তাহলে রাইট এই কথাটা লিখলাম। বাট আমি যদিও লেফট রাইট লিখছি, বাট কিন্তু এখানে কিন্তু আসছে কি হবে, উপরে নিচে আসছে। তো লেফট সেকশনটা আসছে উপরে, আর রাইট সেকশন যেটা আসছে একটু সেভ করি, তাহলে বুঝবেন এটা রাইট সেকশনটা চলে আসছে নিচে। বাট আমি তো উপরে নিচে চাই নাই, আমি চাচ্ছিলাম কি পাশাপাশি থাকবে, দুইটা পাশাপাশি থাকবে। যদি তিনটা চাই, তিনটা পাশাপাশি থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিএসএস ইউজ করে এই কাজগুলো করতে হবে। তাহলে বাই ডিফল্ট এক একটা ডিফ কি হয়, এই ডিফকে আমরা বলি ব্লক লেভেল এলিমেন্ট, যে এক একটা পুরা স্ক্রিনে যতটুকু জায়গা আছে একটা ডিফ করে ওই পুরো জায়গাটাকে সে ক্যাপচার করে। তার মানে আমাদের প্রথম ডিপটা বা লেফট সেকশনের যে ডিপটাও কি করছে, পুরো এরিয়াটা নিয়ে নিছে। ফলে রাইট সেকশন কি করছে, ওর নিচে আবার জায়গা নিচ্ছে। বাট আমি এখন কি করতে পারবো, এই দুটাকে পাশাপাশি রাখতে পারবো, সেটা সিএসএস দিয়ে করা যাবে। তাহলে আমরা সিএসএস ইউজ করবো এখানে। তাহলে সিএসএস ইউজ করার জন্য আমরা কি করলাম, আবার সেই যেখানে সিএসএস কোড লিখতেছিলাম এখানে চলে গেলাম। এখানে লার্ন মোর বাটন পর্যন্ত আমরা কাজ করছিলাম সিএসএস এ। তারপরে এসে নিচে এসে আমরা কি করব, এটার জন্য সিএসএস কোড লিখব। তাহলে প্রথমেই সিএসএস কোডে আমাদের কি করতে হবে, দেখেন আমরা বলছিলাম যে আমাদের প্রথম সেকশনের নাম ছিল মেইন। তাহলে এই মেইন সেকশনটাকে নিয়ে আমরা কিছু হেডিং এর কাজ করি। মেইন সেকশন নিয়ে আমরা কি কাজ করবো, আসলে মেইন সেকশনের ভিতরে দেখেন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেফট সেকশন, একটা হচ্ছে রাইট সেকশন। মেইন সেকশনের ভিতরে পার্ট হচ্ছে দুইটা। তাহলে এই পুরো এরিয়াটাকে বলছিলাম মেইন সেকশন, এই পুরো এরিয়াটাকে আমরা বলতেছিলাম দ্যাট ইজ আ মেইন সেকশন। এই পুরাটাকে মেইন সেকশন। তার ভিতরে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে লেফট সেকশন, একটা হচ্ছে রাইট সেকশন। তাহলে আমাকে কি করতে হবে, এই মেইন সেকশনকে দুই ভাগে ভাগ করতে হবে, একটা লেফট একটা রাইট। তাহলে এটা করবো কি হবে সিএসএস, তাহলে এটা করা খুবই সিম্পল, খুবই ইজি। যারা আমরা লাস্ট ক্লাস করছিলাম উপরের দিকে হেডিং করার জন্য আমরা একই ভাবে কাজ করছিলাম, একই কাজ একই কোড। তাহলে আমরা কি করছিলাম একটু দেখি, যে আমরা এই মেইন সেকশনটাকে যদি আমরা নিয়ে কাজ করছি, তাহলে আমরা প্রথমে সিএসএস এর ভিতরে এই মেইনটাকে ধরবো। তাহলে আমি লিখলাম এখানে মেইন। তাহলে মেইন লিখতে হবে কি হবে, যেহেতু এটা একটা ক্লাস, তাহলে লিখতে হবে ডট মেইন। যে আমি মেইন সেকশনটাকে প্রথমে সিলেক্ট করলাম, এবং মেইন সেকশনের ভিতরে আমরা যেহেতু এই দুইটাকে আমরা পাশাপাশি চাই, উপরে নিচে চাই না, যেটা আসছে বাই ডিফল্ট উপরে নিচে, লেফট এবং রাইট দুইটা উপরে নিচে চলে আসছে, লেফট আসছে উপরে, রাইটটা নিচে, বাট আমি চাই পাশাপাশি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিসপ্লে নামে একটা প্রপার্টি আমরা ইউজ করবো, ডিসপ্লে। তাই ডিসপ্লের ভিতরে আমরা খুব সিম্পল একটা প্রপার্টি ইউজ করবো, যার নাম হচ্ছে ফ্লেক্স। এই ফ্লেক্স বললেই কি হবে, যেটা অটোমেটিক রো হতে চলে আসবে, আস্তে আস্তে নিচে নিচে, মানে এটা চলে আসবে একসাথে, মানে পাশাপাশি চলে আসবে। দুইটা থাকে দুইটা চলে আসবে। তাহলে এই মেইন সেকশনের ভিতরে যতগুলো এলিমেন্ট আমরা রাখবো, সবগুলা সে ফ্লেক্স বলার সাথে সাথে কি হবে, পাশাপাশি চলে আসবে। যেহেতু মেইনের ভিতরে দুইটা সেকশন আছে, লেফট এবং রাইট, এই দুইটাই পাশাপাশি আসবে। যদি তিনটা সেকশন থাকতো, তিনটা পাশাপাশি চলে আসতো। তাহলে খুবই সিম্পল, ডিসপ্লে ফ্লেক্স বললেই কি হবে, পাশাপাশি চলে আসবে। দেখি আসে কিনা, এটাকে সেভ দিয়ে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন দেখতে পাচ্ছি, দেখেন আমার স্ক্রিন একটু বড় করে দেখাই, দেখেন এই যে লেফট সেকশনটা এই পাশে চলে আসছে, রাইট সেকশনটা এই পাশে চলে আসছে, মানে পাশাপাশি চলে আসছে। কিন্তু এখন দুইটা পাশাপাশি আসছে, লেফট এবং রাইট, দুইটা যেহেতু একই ছবি,
এই জন্য এর নিচের লেখা দেখলে বুঝবেন যে লেফট সেকশনটা এটা, এই পার্টটা এই অংশ পর্যন্ত লেফট সেকশন, তারপরের অংশ রাইট সেকশন, মানে দুইটা পাশাপাশি আসছে। বাট এটার ভিতরে একটা গ্যাপ চাই, আমরা অনেক কিছু করতে চাই, সেটা আমরা পরে বলবো। বাট এই ফ্লেক্স বলার সাথে সাথে কিন্তু আমাদের বেসিক কাজটা হয়ে গেছে, যে মাঝখান মানে দুইটা জিনিসই পাশাপাশি নিয়ে আসতে পারছি। তাহলে পরবর্তীতে আমরা আর কি কি প্রপার্টি এখানে বলবো দেখি। এরপরে সেকেন্ড যেটা আমরা বলবো, যে আমরা একটা প্যাডিং ইউজ করতে চাই। প্যাডিং মানে কি ছিল, আমরা বলছিলাম যে কোন একটা এলিমেন্টের উপরে নিচে ডানে বামে যদি কোনো স্পেস চাই তাহলে এটাকে বলে প্যাডিং। তাহলে আমরা এই যে মেইন নামে যে এই সেকশনটা নিলাম, এই সেকশনের উপরে নিচে ডানে বামে কিছুটা জায়গা ধরেন আমি চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, প্যাডিং বলবো। ধরেন এই মেইন সেকশনটা দেখেন, এই যেটা এটা আমাদের মেইন সেকশন, একটু হাইলাইট করি যে এটা আমাদের মেইন সেকশন, এই যে ছবির এরিয়াটা, এই ছবি থেকে শুরু হয়ে পুরোটা কিন্তু মেইন। আর আমি চাই যে এই যে হিরো সেকশন এবং মেইন সেকশন, এই দুইটার মাঝখানে আমরা কি করব, একটা স্পেস রাখবো এখানে, যে এখানে একটা আর একটু ফাঁকা রাখবো এখানে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে, তাহলে মেইন সেকশনে আমরা একটা প্যাডিং ইউজ করে দেখি কি আসে। এখানে আমরা প্যাডিং ইউজ করি, প্যাডিং ইউজ করে বললাম যে আমার এখানে প্যাডিং হবে ধরেন 40 পিক্সেল, দিয়ে দেখি কি আসে। সেভ করলাম। দেখেন এই যে এইটা, এই যে এলিমেন্টটা ছিল তার উপরে, মানে আমাদের এই যে এটা তো মেইন সেকশন, তো সেটা এটা ছিল আমাদের মেইন সেকশন। এই যে ছবির এরিয়াটা, এই ছবির উপরের দিকে একটা জায়গা ফাঁকা হয়েছে, বাম দিকে ফাঁকা হয়েছে, একইভাবে ডান দিকে গেলে দেখবেন ডান দিকেও একটু ফাঁকা হয়েছে, একইভাবে নিচেও একটু ফাঁকা হয়েছে। কারণ উপরে নিচে ডানে বামে সব দিকে সে একটু একটু স্পেস রাখছে, তাহলে এটাকে আমরা বলতেছি প্যাডিং ইউজ করা। এখন আমি যদি এই সব দিকে এতটুকু না চাই, তাহলে আমরা এখানে আমরা একটা বলছিলাম 40 পিক্সেল, এটা মানে কি ছিল, উপরে নিচে ডানে বামে সব দিকেই 40 পিক্সেল হবে। বাট আমি যদি চাই যে না, উপরে নিচে হবে 40 পিক্সেল, বাট ডানে বামে আমাদের 40 দরকার নাই, একটু কম লাগবে, তাহলে সেক্ষেত্রে আমরা স্পেস দিয়ে আরেকটা নাম্বার যদি বলি যে 20 পিক্সেল, তাহলে এটার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের উপরে নিচে কাজ করবে, আর দ্বিতীয়টা আমাদের ডানে বামে কাজ করবে। দেখি কি হয়, সেভ দিলাম। দেখেন এখন কিন্তু ডানে বামে শেয়ার 40 নেয় নাই, 20 পিক্সেল নিচ্ছে। তাহলে যখন আমরা প্যাডিং এ দুইটা নাম্বার বলবো, প্রথমটা হচ্ছে উপরে নিচের জন্য কাজ করবে, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ডানে বামের জন্য কাজ করবে। যদি আমরা একটা নাম্বারই বলি, চারদিকেই একটা নাম্বারই কাজ করবে। 40 বললে সব দিকেই 40। যদি চারটা নাম্বার বলি, তাহলে চারটা নাম্বার কিভাবে কাজ করবে, প্রথম নাম্বারটা কাজ করবে টপে, তারপর এটা রাইটে, তারপর এটা হচ্ছে বটমে, এবং তারপর এটা লেফটে। ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে ওইভাবে করে সে আসলে কাউন্ট করবে। তাহলে আপাতত দুইটা নাম্বার বললাম, 40 মানে হচ্ছে উপরে নিচে 40 করে, আর 20 পিক্সেল মানে হচ্ছে ডানে বামে 20 পিক্সেল করে। তাহলে আমাদের মেইন সেকশনটার কাজ হয়ে গেছে। এখন মেইন সেকশনের ভিতরে আমরা আরো কিছু কাজ করব। আমরা মেইন সেকশনের ভিতরে কি কি কাজ করব আমরা সেটা দেখি। তাহলে আমাদের এখানে দেখেন আমরা নাম দিছিলাম কি, মেইনের ভিতরে একটা নাম দিছিলাম লেফট সেকশন, একটা নাম দিছিলাম লেফট সেকশন, একটা নাম দিছিলাম রাইট সেকশন। লেফট এবং রাইট নামে দুইটা সেকশন ইউজ করছিলাম আমরা। এখন আমার যদি এই দুইটা সেকশন যদি দেখতে একই রকম হয়, অলমোস্ট একই রকম ছবি, হয়তো ছবিগুলো চেঞ্জ হবে, বাট এটার যে স্টাইল বা চেহারা, এটার স্টাইল যদি সেম হয়, তাহলে আমরা এই দুইটার জন্য দুইটা নাম ইউজ না করে একটা নাম ইউজ করতে পারি, যাতে আমরা কি একটা স্টাইল করলেই দুইটাকে একই স্টাইল পেয়ে যাই। তাহলে লেফট রাইট না বলে জাস্ট আমরা বললাম যেখানে, যেহেতু এটা কন্টেন্ট মেইনের ভিতরে আসে, তাহলে আমি এটা নাম দিলাম ধরেন মেইন সেকশন, ডিভের নাম দিয়ে দিলাম মেইন সেকশন, এটারও নাম দিলাম মেইন সেকশন। তাহলে মেইন সেকশনকে যখন বলবো তখন আসলে লেফট রাইট দুইটার উপরেই কাজ করবে। আর যদি আমরা লেফট রাইট আলাদা করে বলতাম, তাহলে লেফট কে আলাদা ভাবে আমাকে ডিজাইন করতে হতো সিএসএস দিয়ে, রাইট কে আলাদা করতে হতো। যেহেতু দুইটার স্টাইল সিমিলার হবে, তাহলে আমি একটা কমন নাম দিলাম মেইন সেকশন। যেহেতু এই সেকশনের নাম মেইন, তার ভিতরে দুইটা পার্ট, তাহলে একটা এটার নাম মেইন সেকশন, এটার নাম মেইন সেকশন। তাহলে একটা মেইন সেকশনকে যখন আমরা সিএসএস ইউজ করব, অটোমেটিক এটা এবং এটা দুইটার উপরেই সেটা কাজ করবে। তাহলে আমরা একটু দেখি এখানে। তাহলে আমরা এখন এই মেইন সেকশনটাকে স্টাইল করব। তাহলে প্রথমেই এটাকে সিলেক্ট করছি, ডট মেইন সেকশন লিখতেছি, প্রথমে মেইন হাইফেন সেকশন ছিল, এবং মেইন সেকশনের ভিতরে বলে দিলাম যে আমাদের কি হবে, যে আমরা একটা এখানে একটা প্যাডিং দিতে চাই। দেখি প্যাডিংটা কোথায় কাজ করে। প্যাডিং দিলাম 20 পিক্সেল। তাহলে দেখেন এটা হলে কি হবে আমাদের,
যখন সেভ করে দিব তখন দেখেন এই যে দুইটা সেকশন ছিল লেফট এবং রাইট, এই দুইটার মাঝখানে কিন্তু আমার এখন এই 20 পিক্সেলের স্পেসটা আমরা দেখতে পাচ্ছি। যদি এখানে কি 20 বলতে কি বোঝাচ্ছে যে এই দিক থেকেও সে 20 নিছে, এই দিক থেকেও 20 নিছে, মানে দুইটার ক্ষেত্রেই 20। এই একটা নাম্বার বললে কি আমরা বলছি উপরে নিচে ডানে বামে সব দিকেই হবে, তাহলে এখানে কিন্তু সে এদিকেও 20 পাইছে এক্সট্রা, আগে যেটা ছিল সেটা ছিল অতিরিক্ত, এখানে আরো 20 পাইছে, এই পাশে আরো 20, এদিকে 20, তাহলে এইভাবে করে সে কিন্তু দুইটাকে আলাদা আলাদা দুইটা পার্টে করে দিচ্ছে। তাহলে এটা করলাম, দুইটা পার্ট ভাগ করলাম কিভাবে আমি, মানে মাঝখানে স্পেসটা নিলাম কিভাবে, এই যে প্যাডিং বলে যে দুইটার মাঝখানে একটা স্পেস দিলাম। এখন আমি চাই শুধুমাত্র এইখানে স্পেসটা দেখাবে, ডানে বামের স্পেস দেখাবে না, তাহলে কি করতে পারি? প্রথম নাম্বারটা বলছিলাম উপরে নিচে, আর দ্বিতীয় নাম্বার বললে বলেছিলাম ডানে বামে। তাহলে আমি যদি শুধুমাত্র 20 পিক্সেল বলি তার মানে এটা কাজ করবে উপরে নিচে ডানে বামে সব দিকে। বাট আমি যদি 20 পিক্সেল বলার পর দ্বিতীয় নাম্বারটা বললাম 0 পিক্সেল, 0 px, তার মানে কি আমাদের ডানে বামে কিছু নিবে না, 0 পিক্সেল নিবে। একটু সেভ করে দেখি, তাহলে দেখেন এখন কিন্তু শুধু উপরে নিচে নিচে ডানে বামে আর নেয় নাই, তার মানে এখানে কিন্তু এই যে ডানে বামের যে ফাঁকাটা ছিল এটা কিন্তু এখন আর পাচ্ছে না। একইভাবে আমি যদি প্রথমটাকে এই যে 20 পিক্সেল না বলে এটাকে বলি 0 পিক্সেল, এটাকে বললাম 0 পিক্সেল, আর এটাকে বলে দিলাম 20 পিক্সেল। এখন কি হবে যে আমাদের উপরে নিচে জায়গা নিবে না, যা ছিল তাই থাকবে, শুধুমাত্র এই ডানে বামে 20 পিক্সেল নেবে। দেখি সেভ করে, এখন দেখেন স্পেসটা আমরা পাচ্ছি। তাহলে আমরা যেভাবে আমাদের দরকার সেভাবে করে আমরা এটাকে কন্ট্রোল করে নিতে পারি। তাহলে আপাতত আমরা মেইন সেকশনে একটা প্যাডিং দেখলাম যাতে যাতে দুইটা ছবি আলাদা আলাদা এটা বোঝা যায় এই জন্য। এরপরে আমরা ইমেজ যেটা আছে, এই যে ইমেজ যেটা আছে সেকশনের ভিতরে, যদিও দুইটা ইমেজ সেম সেম না হয় ডিফারেন্ট হলেও একইভাবে কাজ করতো, আমরা ইমেজটাকে কিছু সিএসএস প্রপার্টি দিয়ে এটাকে কন্ট্রোল করতে চাই। তাহলে ইমেজটাকে আমরা সিলেক্ট কিভাবে করব? তাহলে ইমেজটা আছে কোথায়? মেইন সেকশনের ভিতরে। যেহেতু সেকশনের নাম দিয়েছিলাম মেইন সেকশন, তাহলে আমরা প্রথমে ডট মেইন সেকশন, ডট মেইন সেকশন, এরপরে আছে কি ইমেজ আইএমজি। তাহলে মেইন সেকশনের ভিতরে যে ইমেজটা আছে এটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। তাহলে মেইন সেকশন হাইপেন আমরা স্পেস দিয়ে লিখলাম এই আইএমজি। এখন আমরা এটা কি করতে চাই? এটা একটা উইথ, একটা হাইট এগুলো দিতে চাই, যে এত বড় চাই না, এটা ছোট চাই, এর থেকে ধরেন এত বড় ইমেজ চাই না, তাহলে আমরা একটা উইথ হাইট বলে দেই। বাই ডিফল্ট উইথটা কি হবে? যতটুকু জায়গা পেয়েছে, যেহেতু দুই ভাগ করছে, দুই ভাগে যতটুকু জায়গা পেয়েছে পুরোটা নিয়ে নিচ্ছে, তার মানে 100% নিচ্ছে। কারণ আপনি যদি উইথটা একটু কমাই দেন সেক্ষেত্রে এতটা নিবে না। একটু আমরা চেক করে দেখি, যে আমরা লিখি উইথ, উইথ দিয়ে যদি আমরা বলি যে উইথ হবে আসলে 80%, তাহলে দেখবেন 20% জায়গা সে গ্যাপ রাখবে। 80% যদি বলে দিই, পিক্সেল দিয়েও বলতে পারি, পার্সেন্টেজ দিয়েও বলতে পারি। তো 80% বললে এন্টার দিলে দেখবেন যখন আমরা এটাকে সেভ করব তখন দেখেন এই ছবিগুলো কিন্তু আমাদের আগের থেকে ছোট হয়ে গেছে, যেহেতু উইথটা আমরা বলে দিচ্ছি 80% হবে, 100% হবে না। তাহলে পুরো স্ক্রিন এই এই পুরো অংশটাকে তো আমরা দুই ভাগ করছিলাম, তাহলে অর্ধেক মানে এই এটা হচ্ছে 50%, 50% চিন্তা করি, যে নর্মালি এটা ছিল পুরোটা ছিল 100%, চিন্তা করেন এটা ছিল পুরোটা 100%, বাট আমি এটাকে প্রথমেই কি করলাম, দুইটা ভাগে ভাগ করলাম, মানে এটা অর্ধেক এটা অর্ধেক। এখন যখন আমরা এই অর্ধেককে চিন্তা করতেছি, এই অর্ধেকটাকে সে চিন্তা করতেছে 100%, তাহলে লেফটের এই অংশটা মিলে 100%, রাইটে আবার এই অংশটা মিলে 100%। তাহলে আমি বলছি কি এখানে কি হবে, তুমি 80%-এর ছবিটা রাখবা, কেননা বাকি জায়গা তো তোমার মার্জিনের জন্য চলে গেছে, প্যাডিং এর জন্য চলে গেছে, এদিকে কিছু জায়গা এদিকে কিছু জায়গা, তাহলে 80%-এর ভিতরে ছবিটা রাখার কারণে ছবিটা ছোট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ছোট বড় যেভাবে খুশি কন্ট্রোল করে নিতে পারেন। তাহলে আপাতত আমরা এরকমই রাখি। দেন আমরা যদি একটা হাইট বলতে চাই, যে ছবিটার হাইট একটু আর এর থেকে একটু বড় দরকার, তাহলে আমরা হাইট একটা প্রপার্টি বলে দেই, হাইট। হাইটের ভিতরে বললাম যে এটা ছবির হাইট হবে ধরেন 200 পিক্সেল, দিয়ে দেখি কি আসে। 200 পিক্সেল দিলে এরকম একটা অবস্থা আসছে। যদি আরো বড় বলতে চাই তাহলে আমরা 200 পর জায়গায় 300 পিক্সেল বলে দেখি, 300 পিক্সেল, তাহলে এরকম ছবির চেহারা আসছে। তাহলে আমাদের ছবির একটা উইথ দিলাম, একটা হাইট দিলাম। নেক্সট আমরা যদি চাই যে ছবির এই যে কণাগুলো আছে, ছবির যেই চারদিকে যে কণাগুলো আছে একটু রাউন্ডেড ফর্মে থাকবে, তাহলে আমরা একটা প্রপার্টির নাম জানি যার নাম হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা একটা বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি যাতে এই কর্নার গুলোকে আমরা একটু রাউন্ডেড ভাবে দেখাইতে পারি, যেটার মধ্যে এখানে যে কণাগুলো রাউন্ড ফর্মে আছে, ছবির কণাগুলো রাউন্ড ফর্মে আছে। তাহলে এটা করার জন্য আমাকে এখানে আমরা
বর্ডার রেডিয়াস প্রপার্টিটা ইউজ করে বলতে পারে যে 10 পিক্সেলের একটা তুমি রেডিয়াস দিয়ে দাও, তার মানে 10 পিক্সেল পরিমাণ সেটাকে একটু রাউন্ড করে দিবে। সেভ দিয়ে দিলাম, দেখেন এখন কণাগুলো একটু রাউন্ড ফর্মে দেখা যাচ্ছে। ছবিটা আমরা 80% না দিয়ে 100% দিয়ে দিই, যাতে পুরো স্ক্রিন দেখা যায়। দেখি 100% দিয়ে দিই, তাহলে ওর যে অর্ধেক এরিয়া পুরোটাই সে নিয়ে নেবে। সেভ দিয়ে দিলাম। এখন 100% বলে দেখেন এখন এই যে পুরা আসে বড় বড় ছবি দেখা যাচ্ছে। তাহলে আপাতত এটাই থাকবে, এটা মেবি আগেরটা থেকে বেটার মনে হচ্ছে। তাহলে উইডটা রাখলাম 100%। তাহলে এই 100% মানে হচ্ছে যেহেতু তাকে আমি অর্ধেক জায়গা দিচ্ছি, অর্ধেক জায়গার ভিতরে পুরাটা, অর্ধেক জায়গার ভিতরে যতটুকু জায়গা ছিল পুরোটাই সে নিচ্ছে 100%। এখানে অর্ধেকের ভিতরে পুরোটা জায়গা নিচ্ছে। আর হাইটটা বললাম যে লম্বায় কতটুকু হবে, 300 পিক্সেল হবে, এবং বর্ডার রেডিয়াসটা হবে 10 পিক্সেল, মানে এই কণাটা কতটুকু এরকম রাউন্ডেড হবে সেটা বললাম 10 পিক্সেল। এখন আমরা যদি চাই যে ছবির পরে যে লেখা আছে, এই যে লেখার এবং ছবির মাঝখানে ফাঁকা করতে চাইলে আমরা একটা মার্জিন ইউজ করতে পারি, যে মার্জিন বটম একটা দিয়ে দিতে পারি, যেটা আমরা আগেও দেখছিলাম যে দুইটা এলিমেন্টের মাঝখানে যদি ফাঁকা করতে চাই তাহলে মার্জিন প্রপার্টি ইউজ করতে পারি। তাহলে আমি যদি বলে দেই যে মার্জিন বটম 20 পিক্সেল, তাহলে দেখবেন যে 20 পিক্সেলের একটা বটম মার্জিন দেখা যাচ্ছে, মানে এই যে লেখাগুলো নিচে চলে আসছে। তাহলে আমরা ইমেজটাকে সিএসএস দিয়ে মডিফাই করলাম। এরপরে ধর আমরা হেডিংটাকে, এই যে হেডিংটাকেও একটু কালার টালার চেঞ্জ করি, বা এটার সাইজ একটু চেঞ্জ করি, এবং এই প্যারাগ্রাফটাকেও একটু সাইজ চেঞ্জ করে দিই। জাস্ট এই দুইটা কাজ সিম্পলি করে ফেলি, তাহলে আমাদের এই অংশটি কাজ শেষ হয়ে যাবে। তাহলে এই হেডিংটাকে ধরার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, এই হেডিংটা আছে কোথায়, মেইন সেকশনের ভিতরে। তাহলে আমাকে ডট মেইন সেকশন এটাকে ধরতে হবে, তার ভিতরে H2 বা হেডিং 2টাকে ধরতে হবে। ধরে আমরা এটা একটা সাইজ বলি, ফন্ট সাইজ। ফন্ট সাইজ এটা যেহেতু আমাদের H2 ট্যাগ, তাহলে এটাকে আমরা হয়তো বলতেছি 30 পিক্সেল হবে। দেখি 30 পিক্সেলে কিরকম চেহারা দেখায়। 30 পিক্সেল মানে এরকম এরকম সাইজের চলে আসছে। আমি যেটা কমাইতে চাই, যেটা 28 পিক্সেল মেবি হইলে বা 26 পিক্সেল হইলে মনে হয় ঠিক আছে। তাহলে এটা 26 পিক্সেল দিলাম, এরকম দেখ। দেন আমরা যদি এখানেও চাই যে লেফট সেকশন এবং এই লেখার মাঝখানে স্পেস করতে, তাহলে আমরা একটা বটম মার্জিন ইউজ করতে পারি, আপাতত করতেছি না। তাহলে স্যার সাইজটা চেঞ্জ করলাম এটুকুই। এখন যদি আপনি এটা কালারও চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে চাইলে এখানে কিন্তু একটা কালার প্রপার্টি ইউজ করে এটার কালার চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি বলে দিই কালার, এবং কালারটা বলে দিলাম যে কালারটা কি হবে, এখানে কোন কালারে দিলে ভালো হবে। ধরেন আমরা দিলাম হচ্ছে এরকম কোরাল কালার দিলাম, দেখি এরকম আসে। কোরাল কালার দিয়ে তারপর যখন সেভ করতেছি, দেখেন লেফট সেকশন এবং রাইট সেকশন এই দুইটাই কিন্তু ওই কোরাল কালারে চলে আসছে। যেহেতু দুইটা মিলে আমরা একটা সিএসএস লিখতেছি, এক জায়গায় চেঞ্জ হলে দুই জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে আমরা প্যারাগ্রাফটাকেও ধরবো। তাহলে প্যারাগ্রাফটা ধরার নিয়ম একই রকম। প্রথমে লিখবো হচ্ছে ডট মেইন সেকশন, যেহেতু মেইন সেকশনের ভিতরে আছে, এরপরে স্পেস দিয়ে পি, এবং এটার সাইজ কত হবে। নর্মালি ফন্ট সাইজটা বলে দেই যে ফন্ট সাইজ হবে, ধরেন আমাদের ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। দেখি 18 পিক্সেলের সাইজটা কেমন দেখায়। সেভ দিলাম। 18 পিক্সেল এরকম একটা সাইজের আসবে। এরপর যদি আমরা চাই এটারও একটা কালার দিতে, সেটাও করতে পারি। অথবা আমরা যদি ফন্ট স্টাইল যেটা আছে, ফন্ট স্টাইল থেকে আমরা এটাকে নর্মাল করতে চাই, নাকি ইটালিক করতে চাই, এরকম অনেক কিছু করা যেতে পারে। আপাতত আমরা আর কিছু করতেছি না, এটুকুই রাখলাম। তাহলে আমাদের লেফট সেকশন এবং রাইট সেকশন নামে দুইটা সেকশন কমপ্লিট। মানে আমাদের প্রথমে হেডারটা কমপ্লিট, হিরো সেকশনটা কমপ্লিট, তার নিচে আমাদের মেইন সেকশনে লেফট রাইট কমপ্লিট, এবং নিচে আমরা কি করবো, আর বাকি কি আছে দেখেন, একটা কাজই শুধু বাকি আছে, সেটা হচ্ছে একদম নিচে একটা ফুটার সেকশন আছে আমাদের, ফুটার সেকশন। এই ফুটার সেকশনে কি থাকে, কপিরাইট ইনফরমেশন দেওয়া আছে, যে কপিরাইট ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই যে ফুটার সেকশন, এটার কথা বলতেছি আমাদের। এই ফুটার সেকশনটা আমরা তৈরি করে ফেলি, কারণ আমরা জানি যে অলমোস্ট সবগুলো ওয়েবসাইটে লাস্টে একটা ফুটার সেকশন থাকে, যেখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, অ্যাড্রেস, কিছু লিঙ্ক, এগুলো দেওয়া থাকে। তাহলে আমরা এইটাকে বানাই ফেলবো। এটা বানানোর জন্য খুব সিম্পল কাজ, একই রকম ভাবে আমরা যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে এইচটিএমএল এ যে আমাকে এই ফুটারটা ডিফাইন করতে হবে, পরে সিএসএস এ আসে এটাকে ডিজাইন করতে হবে। তাহলে কাজ খুবই সিম্পল, একই রকম, ডিফিকাল্ট কিছুই নাই। আমরা চলে গেলাম এইচটিএমএল এ। এইচটিএমএল এ যেখানে আমাদের এই মেইন সেকশনটা শেষ হয়েছিল, মেইন সেকশন যেখানে শেষ করছিলাম, তার নিচে এসে আমরা এই ফুটারটা বানাবো। তাহলে ফুটারের জন্য আমরা কি লিখবো, ট্যাগের নামই লিখবো ফুটার। যেহেতু ফুটার নামে একটা সিমেট্রিক ট্যাগই আছে আমাদের, ওই জন্য ফুটারের ট্যাগের নামই লিখলাম ফুটার। এবং ফুটারের ভিতরে কি রাখতে চাই,
যদি এখানে দেখেন এখানে যা লেখা আছে এটাই রাখি, তাহলে এখানে এই কথাটা লেখা আছে, এই যে কথাটা লেখা আছে আমি এটাকে কপি করতেছি, কপি করে এসে এই লেখাটা একটা প্যারাগ্রাফের ভিতরে রাখবো, তাহলে একটা পি ট্যাগ ইউজ করে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে তার ভিতরে রেখে দিচ্ছি। এখন এই মাঝে মধ্যে এই যে কপিরাইট সিম্বল যেটা আছে, এই কপিরাইট সিম্বলটা কিন্তু আমরা কিবোর্ড দিয়ে লিখতে পারি না, যেহেতু কিবোর্ড এটা নাই, আমি যেহেতু কপি করে আনছি এই জন্য চলে আসছিল, বাট কিবোর্ডে তো এটা নাই, তাহলে কিবোর্ডে না থাকলে আমরা লিখবো কিভাবে কপিরাইট সিম্বল? তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এরকম @সাইন দিতে হবে, তারপর লিখবো হচ্ছে কপি, এরপর একটা সেমিকোলন দিতে হবে, তাহলে এই @কপি সেমিকোলন দিলে এটা আমাকে একটা কপিরাইট সিম্বল দেখাবে। দেখি সেভ করলে কি হয়। সেভ করলাম এবং আমাদের যদি একটু আমাদের এটাকে দেখি, এইখানে দেখেন এই যে কপিরাইট সিম্বলটা কিন্তু আসে না, তাই না? তাহলে আমরা এখানে না এন্ড কপি হবে, এখানে এন্ড চিহ্ন দিব, এন্ড কিবোর্ড থেকে যে এন্ড সিম্বলটা সেটা দিই, এন্ড এন্ড কপি দিয়ে যদি করি, এন্ড কপি দেন একটা আমরা কি করলাম সেমিকোলন দিলাম, এন্ড কপি দেন সেমিকোলন, এন্ড কপি দেন সেমিকোলন, এটা দিয়ে যদি সেভ করি, এখন দেখেন আমাদের কিন্তু কপিরাইট সিম্বলটা এখানে শো করতেছে, যে কপিরাইট সিম্বলটা শো করতেছে। এখন এটাকেও আমরা ডিজাইন করে ফেলি কিরকম, আমাদের এরকম এখানে যেভাবে আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, লেখাটা একটু মাঝখানে দেওয়া আছে, হোয়াইট কালি দিয়ে লেখা আছে, একটু স্পেস দেওয়া আছে, এগুলো করে ফেলি। তাহলে সিমিলার হয়তো আমাদের কি করতে হবে, এখানে ফুটারটাকেও সিএসএস এ ধরতে হবে। তাহলে আমরা এই এটার পরে এসে ফুটারটাকে ধরি, তাহলে প্রথমে লিখলাম ফুটার, ফুটারের ভিতরে আমরা কি চাই, লেখাটা মাঝখানে চাই, তাহলে মাঝখানে চাইলে আমাকে লিখতে হয় কি টেক্সট অ্যালাইন নামে একটা প্রপার্টি ছিল সিএসএস এর, টেক্সট অ্যালাইন মানে অ্যালাইনমেন্ট কোথায় হবে, তাহলে আমি যদি বলে দিই সেন্টার, তাহলে এটা মাঝখানে চলে আসবে। জাস্টিফাই বললে কি হয়, এই যে এই ক্ষেত্রে জাস্টিফাই বলতে পারতাম, এই যে প্যারাগ্রাফ গুলো জাস্টিফাই বলতে পারতাম, জাস্টিফাই বললে কি হয় ডানে বামে লাইন গুলো সমান সমান আসে, মানে বাঁকা এরকম আঁকা বাঁকা আসবে না, যে এই পাশেও লাইন গুলো সমান আসবে এগুলো সমান আসবে, এই জন্য জাস্টিফাই। বাট আমরা সেন্টার বলা মানে হচ্ছে লেখাগুলো মাঝখানে চলে যাবে, তাহলে টেক্সট লাইন দিলাম সেন্টার। এরপর আমরা চাই যে এটার উপরে নিচে একটু জায়গা থাকুক, তাহলে আমরা প্যাডিং দেই, প্যাডিং দিয়ে বলে দিলাম যে প্যাডিং হবে 20 পিক্সেল, উপরে নিচে ডানে বামে সব দিকে 20 পিক্সেল করে জায়গা নিবে। এটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দেই, যেহেতু আমাদের এইখানে স্যাম্পল একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল, এই কালারটা বলে দেই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার বলার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড কালার নামে যে প্রপার্টিস ওটা বললাম, এবং ওই যে কালারটা দেওয়া আছে আমাদের এইখানে, এই কালারটার একটা হেক্স কোড আছে, হেক্সা কোড। আমরা জানি যে কালারের নাম লিখে কালার দেওয়া যায়, আর নাম না লিখেও আমরা চাইলে কি হেক্সাডেসিমাল কোড ইউজ করেও কালার দিতে পারি, অথবা আমরা চাইলে 8 জিবির ভ্যালু ইউজ করেও কালার দিতে পারি। তাহলে হেক্সা কোড ইউজ করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে একটা হ্যাশ বলতে হবে, এরপরে হেক্স কোডটা বলতে হবে। তাহলে আমি যদি বলে দেই যে #333, এটাই হচ্ছে ওই একটু মানে ডার্ক অ্যাশ টাইপের যে কালারটা, ওটা এটা করে দিলে আমাদের যেই কালারটা সেটা পেয়ে যাবো। যদি আমরা এরপরে এই লেখার কালারটা ব্ল্যাক থেকে হোয়াইট করতে চাই, তাহলে আমরা এখানে সিম্পলি কালার প্রপার্টিটা ইউজ করব, কালার, এবং বলে দিলাম হোয়াইট। তাহলে এটুকু করলে আমাদের কিন্তু ফুটারের কাজটা কমপ্লিট। একটা সিম্পল ওয়েবসাইট তৈরি করার যেই কাজ, এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলাম, যে একটু ফুল স্ক্রিনে দেখি, এখানে এটা কিন্তু দেখতে এরকম মনে হচ্ছে। এখন উপরের দিকে একটা লোগো দেখতে পাচ্ছেন, যে কোনো লোগো হতে পারে, এরপর একটা আমাদের মেনু বার দেখতে পাচ্ছি, নেভিগেশন বার, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট, একটা সাইন আপ বাটন দেখা যাচ্ছে। এরপর নিচের দিকে আমাদের হিরো সেকশনের ভিতরে একটা টাইটেল দেওয়া আছে, প্যারাগ্রাফ দেওয়া আছে, একটা ইমেজ মানে একটা বাটন দেওয়া আছে, নিচের দিকে কিছু ইনফরমেশন দেওয়া আছে, ছবি, সেকশন হেডিং, প্যারাগ্রাফ, এবং তার নিচে ফুটার। এখন আমি যদি আপনাকে বলতাম যে এরকম যে সেকশন, এরকম সেকশন আমরা আরো চাই, যেমন এই যে প্রথম আলো যদি খেয়াল করেন, এখানে যেমন একটা সেকশন আছে, এই যেখানে এখানে একটা দুইটা তিনটা পার্ট আছে, আবার এর নিচে কিন্তু আবার সেকশন আছে, এখানে 1 2 3 4। তাহলে আমরা কিন্তু চাইলেই মাল্টিপল বার এই সেকশন গুলোকে ইউজ করতে পারি, কপি পেস্ট করে দিলেই কিন্তু দেখা যাবে যে এই কোডটাই যদি আমরা কপি পেস্ট করে দিই, তাহলে দ্বিতীয়বারও কিন্তু আমাদের এরকম একটা সেকশনই এখানে শো করবে। তাহলে যতবার আমরা কপি পেস্ট ইউজ করব ততবার শো করবে। তাহলে আমি যদি এই জিনিসটাকে কপি পেস্ট করি এখান থেকে একবার, আমি যদি এখান থেকে কি করলাম, এই যে সেকশনটা ছিল আমাদের মেইন সেকশন, এই মেইন সেকশনটাকে কপি করলাম, পুরো মেইন সেকশনটাকে কপি করে এই সেকশনের নিচে এসে আমরা আরেকবার পেস্ট করতেছি, সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখন কি হয়েছে ব্যাপারটা, এই যে একটা সেকশন উপরে আসছে, তার নিচে কিন্তু আরেকটা সেকশন চলে আসছে। তার মানে আমরা যতগুলা সেকশন দরকার আমরা কিন্তু চাইলেই এখন এভাবে কপি করে ইউজ করতে পারবো।
এখন আপনি চাইলে প্রত্যেকটার জন্য ইমেজটা চেঞ্জ করে নেন, হেডিংটা চেঞ্জ করেন, প্যারাগ্রাফটা চেঞ্জ করেন, তার মানে আলাদা আলাদা প্রথম আলোর মতো করে কি হবে, আলাদা আলাদা নিউজ যেমন প্রথম আলো বলতেছে ডিফারেন্ট 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 সেগমেন্টে ডিফারেন্ট নিউজ, আমরা কিন্তু চাইলে এরকম চেঞ্জ করে করে ডিফারেন্ট ইনফরমেশন গুলো এখানে দিয়ে দিতে পারি। তাহলে দুইটার জায়গায় যদি তিনটা চাইতাম সেক্ষেত্রে কি করতাম, সেক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই রকম, মানে কাজটা আপনি যদি একটা ফরম্যাট বানাইতে জানেন, এখন এই ফরম্যাটটাকে আপনি চাইলে ইচ্ছা মতো মডিফাই করতে পারবেন। কারণ আমাদের এইখানে উপরে মেনু বারে 4টা অপশন দেওয়া আছে, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট। এখন আরেকটা বাড়াইতে চাই, খুব সিম্পল, আরেকটা বাড়াইতে চাইলে কি হবে, আরেকটা যদি আমরা দিলাম যে কি দিতে পারি, এখানে ফটো নামে আরেকটা দিতে চাই, ফটো, ফটো অ্যালবাম বা ফটো নামে একটা দিতে চাই, তাহলে কি করবো দেখেন, এইখানে আমাদের এই যে মেনুটা ছিল কোথায়, মেনুটা আমাদের ছিল হচ্ছে আমাদের এইখানে, এই যে এখানে ছিল মেনুটা। তাহলে এটা একটা লিংক আমরা কপি করে নেই, কপি করে এটা নিচে এসে পেস্ট করে দেই, এটার নাম দিয়ে দিলাম যে ফটো, ফটো, ফটোস নাম দিয়ে দিলাম, লেখা যদি সেভ দিয়ে দেই, দেখেন এই যে ফটোসটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে খুব সিম্পল কাজ, কিন্তু এখন আর কিছু নাই, আপনি চাইলে এটা কিন্তু মডিফাই করে ইউজ করতে পারবেন। একইভাবে আমি যদি এখানে বলছিলাম যে দুইটা সেগমেন্ট আছে বা দুইটা ছবি আছে, আমি চাই পাশাপাশি 3টা সেগমেন্ট থাকবে, এটা একটা, তারপর একটা, তারপর একটা, লেফট, মাঝখানে থাকবে একটা সেন্টার, তারপরে থাকবে রাইট, সেটাও পসিবল। সেক্ষেত্রে কি হবে, এই যে সেকশন যেটা ছিল দুইটা সেকশন, এখানে আমরা কি করব, মেইনের ভিতরে দুইটা না দিয়ে 3টা সেকশন দিব। তাহলে প্রথমে একটা সেকশনকে কপি করি, কপি করে এই প্রথম সেকশনের দুইটার পরিবর্তে আমি 3টা দিয়ে দিব। তাহলে আমি 3 নাম্বারটাকে পেস্ট করলাম। তাহলে প্রথমটা লেখা ছিল লেফট, মাঝখানেটা লিখি আমরা মিডল সেকশন, বোঝার সুবিধার জন্য মিডল সেকশন, আর 3 নাম্বারটা বললাম রাইট সেকশন। একই ছবি থাকুক, একই সবকিছু থাকুক, জাস্ট তারপরে আমি শুধুমাত্র এই উপরের দিকে যে অংশটা আছে এখানে দুইটার পরিবর্তে 3টা চাই, আর নিচেরটা কিন্তু দুইটাই থাকবে, যেহেতু নিচেরটা এখনো চেঞ্জ করি নাই, নিচের মেইনটা দুইটাই আছে, দুইটাই থাকবে। সেভ করে দেখি আসলে কি হয়। সেভ করার পরে একটু আমরা দেখি, দেখবেন এই যে এখানে 3টা চলে আসে, এই যে 3টা, একটা, দুইটা, 3টা, লেফট, মিডল, রাইট, আর নিচেটা কিন্তু 2টা আছে। তাহলে দেখেন আমি কিন্তু লেআউটটাকে এখন ইচ্ছা মতো করে যেভাবে খুশি নিয়ে 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 চেঞ্জ করে ইউজ করতে পারতেছি। এতই সিম্পল, আমরা চাইলেই একটা ফরম্যাট যদি আমরা বানাই ফেলি, এখন ইচ্ছা মতো আমি যেখানে 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 যখন চেঞ্জ করতে চাই খুব ইজিলি করে ফেলতে পারি। তাহলে একটা সিম্পল HTML এবং CSS ইউজ করে কিভাবে একটা ওয়েব পেজ বা সিম্পল পেজ তৈরি করা যায় সেটা আমরা দেখলাম। তাহলে আমরা আমাদের এই কোর্সে জার্নি শুরু করছিলাম HTML থেকে, একেবারে HTML কিভাবে লিখতে হয় সেটা কয়েকটা ক্লাস দেখলাম HTML এর। দেন আমরা CSS এর কয়েকটা ক্লাস দেখলাম, যেখানে CSS কিভাবে ইউজ করতে হয় HTML এর সাথে। এরপর আমরা HTML এবং CSS দুইটাকে কম্বাইন করে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করা যায় CSS লেখে, এটা দেখলাম। সিমিলার হইতে আমরা যদি আরো কিছু প্রজেক্ট প্র্যাকটিস করি, নিজেরা যদি আমাদের এই এই ভিডিওগুলো দেখে আমরা যদি নিজে থেকে কিছু প্রজেক্ট প্র্যাকটিস করার চেষ্টা করি, যে একটা প্রজেক্ট নিজে বানাবো, সেখানে এরকম মেনু থাকবে, আমাদের টাইটেল বার থাকবে, আমাদের হেরো সেকশন থাকবে, আমাদের ভিতরে কন্টেন্ট থাকবে, ফুটার থাকবে, তাহলে কিন্তু এরকম কয়েকটা যদি প্র্যাকটিস করি, তাহলে ব্যাপারগুলো আমাদের কাছে আরো একটু ইজি মনে হয়ে যাবে, আরো ইজিতে আমরা এটা করতে পারবো। তাহলে লাস্ট আমরা একটা কাজ করে ছেড়ে দেবো আজকে, সেটা হচ্ছে এই যে আমাদের CSS এর কোডগুলো লিখতেছিলাম, CSS এর কোডগুলো কিন্তু আমরা HTML ফাইলের ভিতরেই লিখছি, একই ফাইলের ভিতরে CSS ও লিখছি এবং একই ফাইলের ভিতরে HTML লিখছি। বাট এটা কখনোই গুড প্র্যাকটিস না। আমরা কখন প্রফেশনাল লেভেলে যখন কাজ করব, কোন একটা ক্লায়েন্টের জন্য যখন কাজ করবো, তখন কখনোই আমরা আসলে HTML এবং CSS কে একই জায়গায় রাখবো না। HTML কে আলাদা ফাইলে রাখবো, CSS গুলোকে আলাদা ফাইলে রাখবো। আলাদা ফাইলে রাখলে সুবিধা কি, আলাদা ফাইলে রাখলে সুবিধা হচ্ছে এই ফাইলটাকে, এই CSS ফাইলটাকে আমরা চাইলে অন্য একটা HTML প্রজেক্টেও ইউজ করতে পারবো। ধরেন আমরা আরেকটা HTML প্রজেক্ট তৈরি করছি, ওখানেও আমাদের হয়তো হেডার আছে, ওইখানে আমাদের ফুটার আছে, ওইখানে আমাদের মেইন সেকশন আছে। তাহলে আমি যদি ক্লাসগুলোকে সেম রাখি, তাহলে আমরা যখন কাজ করবো আসলে, তখন আমরা কি করবো, মাল্টিপল প্রজেক্ট যখন কাজ করবো, তখন আসলে ক্লাসগুলো আমরা একটা কমন ক্লাসে রাখবো সব জায়গায়। ফুটার ফুটার নামেই রাখবো, হেডার হেডার নামেই রাখবো, ইমেজ ইমেজ নামেই রাখবো। পরবর্তীতে কি হবে, জাস্ট এই একটা CSS ফাইলকে আমি যদি ওইখানে যে লিঙ্ক করে দেই, তাহলে অটোমেটিক কিন্তু আমার স্টাইলিশটা হয়ে যাচ্ছে। তারপরে আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েব পেজের জন্য আলাদা করে CSS লিখতে হবে, নট নেসেসারি। আমি একটা CSS লিখে রাখতে পারি স্ট্যান্ডার্ড, দেন ওই CSS ফাইলটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় জাস্ট অ্যাড করে দিব, অটোমেটিক আমার স্টাইলিশটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে CSS এর কোডগুলো লিখলাম এখানে, এই কোডগুলো এখান থেকে আমরা নিয়ে আলাদা একটা ফাইলে নিয়ে যাব। তাহলে কি করব, আমরা প্রথমেই
এই সিএসএস এ যতগুলো কোড ছিল থাকে কোথায় স্টাইলের ভিতরে, তাহলে স্টাইলের ভিতরে যত কোড আছে বডি থেকে শুরু হয়ে একদম সবগুলোকে আমি সিলেক্ট করতেছি, যতগুলো সিএসএস কোড আছে এই যে স্টাইল শুরু এবং স্টাইল শেষ এর মাঝখানে সবগুলো কোডকে আমরা সিলেক্ট করলাম, দেন এটাকে আমরা কাট করে ফেলি, কাট। তাহলে দেখেন আমার কোনো স্টাইল ট্যাগ কিন্তু এখন আর নাই এখানে। এখন এটাকে আমি রাখবো কোথায়, নতুন একটা ফাইলে রাখবো, যেটা একটা সিএসএস ফাইল, আলাদা ডেডিকেটেড একটা ফাইল রাখবে সিএসএস ফাইল, যার ভিতরে আমি সিএসএস কোড গুলো রাখবো। এখন এই অবস্থায় যদি আমি সেভ দেই, দেখেন আমাদের চেহারা কি হবে, পুরা আমাদের কিন্তু যে যত কাজ করলাম কষ্ট করে দেখেন সব কিন্তু হারাই গেছে, কোনো কিছুই নাই। এই হেডিং বলেন, আমাদের যে লোগোটা চলে আসছে এখানে, মেনুগুলা চলে আসছে নিচে নিচে, বাটনটা চলে আসছে এখানে, চেহারা সব চেঞ্জ হয়ে গেছে। তাহলে এত যে স্টাইল করলাম সব কিন্তু এখন আর হাওয়া হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ওই সিএসএস টা কিন্তু রাখতে হবে। রাখবো কোথায়, এখানে ছিল এখানে রাখবো না, নতুন ফাইলে রাখবো। তাহলে নতুন ফাইলে রাখার জন্য আমরা জাস্ট এই এখানে ক্লিক করলাম, প্রজেক্ট ফোল্ডার ছিল আমাদের এইচটিএমএল এর ভিতরেই আমরা একটা সিএসএস করার জন্য একটা ফাইল নিব। তাহলে আমরা প্রথমে এই যে নিউ ফাইলে ক্লিক করলাম। এখন যেহেতু এটার নাম ছিল প্রজেক্ট ডট এসটিএমএল, তাহলে আমি এই প্রজেক্ট ডট এসটিএমএল এর সাথে একটা ফাইল তৈরি করবো যার নাম দিলাম ধরেন প্রজেক্ট ডট সিএসএস। তাহলে মনে থাকবে যে এটা প্রজেক্ট ফাইলের সিএসএস টা এখানে আছে। যে কোনো নাম দেওয়া যেতে পারে, বাট আমরা প্রজেক্ট ফাইলের নাম যেহেতু প্রজেক্ট ডট এসটিএমএল, ওটার নাম দিচ্ছি প্রজেক্ট ডট সিএসএস। আমরা মাঝে মধ্যে যেটা দেখি কমনলি বলা থাকে স্টাইল ডট সিএসএস, এই নামে দেওয়া থাকে, বাট আমাদের যেহেতু প্রজেক্ট ফাইল আমরা নাম দিচ্ছি মানে প্রজেক্ট ডট সিএসএস। এটা আসলে কোনো ফ্যাক্টর না, যে কোনো নাম দেওয়া যায়। তাহলে আমি ফাইলের নাম দিলাম প্রজেক্ট ডট সিএসএস। তাহলে আমাদের প্রজেক্ট ডট সিএসএস আমাদের ফাইলটা হয়েছে। এই প্রজেক্ট ডট সিএসএস ফাইলের ভিতরে আমরা সিএসএস এর সমস্ত কোডগুলোকে পেস্ট করলাম, প্রথমে পেস্ট করে সেভ করে দিলাম। বাট সেভ করে লাভ হয় নাই, কিন্তু আমার কিন্তু এই যে এইচটিএমএল ফাইলে কোনো কিছুই চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না, যেহেতু আমাদের প্রজেক্ট ডট সিএসএস একটা আলাদা ফাইল, আর এইচটিএমএল প্রজেক্ট ডট এইচটিএমএল একটা আলাদা ফাইল, এই দুইটা ফাইলের ভিতরে কোনো লিঙ্ক আপ বা রিলেশন নাই। ফলে কি হচ্ছে যে এখানে যে কোডগুলো আছে ওটা তো সে বুঝতে পারতেছে না। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই প্রজেক্ট ডট সিএসএস ফাইলটাকে আমাদের এইচটিএমএল এর যে প্রজেক্ট ডট এইচটিএমএল ফাইল আছে ওটার সাথে লিঙ্ক করে দিতে হবে, কানেকশন তৈরি করে দিতে হবে। কানেকশন কিভাবে করে, কানেকশন করাটা খুব সিম্পল। এখানে আমাদের যে স্টাইল ট্যাগটা লাগবে না, যেহেতু স্টাইল ট্যাগের সবকিছু আমরা নিয়ে গেছি, এটা ফেলে দেই। তাহলে কানেকশন করার জন্য আমার কি করবো, হেড ট্যাগের ভিতরে এই যে হেড আছে যেখানে আমরা স্টাইল ট্যাগ লিখছিলাম, এখানে আমরা এখন কি করব, লিংক নামে একটা ট্যাগ ইউজ করবো। তাহলে সিএসএস কে যদি কানেক্ট করতে চাই তাহলে আমরা হেডের ভিতরে লিংক নামে একটা ট্যাগ ইউজ করবো। তাহলে লিংক লিখে যখন এন্টার দিচ্ছি, দেখেন লিংক লিখে এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে চলে আসছে বেশ কিছু কথাবার্তা। কি বলতেছে দেখি, আমাকে বলতেছে প্রথমেই যে লিংক রেল, বা রেল মানে রিলেশন, কি স্টাইল শিট, এইচআরইএফ মানে হাইপার রেফারেন্স, যে ফাইলটা কোথায় আছে এটা বলো, কোন লোকেশনে আছে, কি নামে আছে এটা বলতে হবে। এখন দেখেন আমি আমার প্রজেক্ট ফাইল যেটা ছিল এইচটিএমএল ফোল্ডার, ওটার ভিতরেই আমাদের প্রজেক্ট ডট এইচটিএমএল রাখছি, ওটার ভিতরেই প্রজেক্ট ডট সিএসএস রাখছি। দুইটা যদি একই জায়গায় রাখছি সেক্ষেত্রে শুধুমাত্র নাম বলে দিলেই কিন্তু সে চিনতে পারবে। যদি আমরা অন্য জায়গায় রাখতাম তাহলে কিন্তু আমাকে পুরা পাথ বলতে হইতো, যে কোন লোকেশনে আছে, কোন ড্রাইভের কোন জায়গায় আছে। তাহলে একই লোকেশনে থাকলে আমরা যে কাজটা করি, আমরা চাইলে সেফলি এরকম করতে পারি, ডট ডট মানে হচ্ছে সেম লোকেশনে আছে, মানে প্যারেন্ট লোকেশনে আছে, এরপর একটা স্ল্যাশ দিতে পারি, ডট স্ল্যাশ, তার মানে হচ্ছে প্যারেন্ট লোকেশনের কি ফাইলটা বা কোন নামে আছে, আমাদের আছে হচ্ছে এই যে এখানে দেখেন প্রজেক্ট ডট সিএসএস এই নামে আছে। তাহলে আমি লিংক করে দিলাম আমাদের এইচটিএমএল ফাইলের সাথে, প্রজেক্ট ডট এইচটিএমএল ফাইলের সাথে প্রজেক্ট ডট সিএসএস ফাইলকে। কিভাবে করলাম, জাস্ট এই এইচআরইএফ বা হাইপার রেফারেন্সের ভিতরে বলে দিলাম যে ডট স্ল্যাশ, এর মানে হচ্ছে সেম ফোল্ডারের এই নামে ফাইলের ভিতরে তোমার সিএসএস এর কোডগুলো আছে। এখন সেভ করে দেখি আসলেই কাজ করে কিনা। যখনই সেভ দিচ্ছি দেখেন আমার কিন্তু ম্যাজিক্যালি আমার যেই ফাইলটা ছিল আউটপুটটা কিন্তু আবার সে আগের মতো চলে আসছে। তার মানে এখন কিন্তু আমরা ফাইলটাকে সেই যা দেখছিলাম ওইভাবেই আসছে। তার মানে এই ফাইলটাকে এখন এই যে প্রজেক্ট ডট সিএসএস ফাইলটাকে আমি যদি অন্য একটা এইচটিএমএল ফাইলের সাথেও কানেক্ট করে দেই, ধরেন আরেকটা প্রজেক্ট তৈরি করছেন আপনি প্রজেক্ট 2, ওটার ভিতরে আপনি এই সেম ক্লাসগুলো ইউজ করছেন, এইচটিএমএল ফাইলের এই ক্লাস সেম ক্লাস ইউজ করবেন, মেইন ক্লাস, ফুটার ক্লাস, হেডার, তাহলে এই ফাইলটাকে কিন্তু আপনি ওখানেও ইউজ করতে পারেন। তাহলে আপনাকে নতুন করে আর কিন্তু সিএসএস লিখতে হচ্ছে না। তাহলে এটাই আমরা করি যখন আমরা প্রফেশনাল লেভেলে কাজ করি, তখন আসলে প্রত্যেকটা জন আলাদা 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 সিএসএস লেখাটা ডিফিকাল্ট, কষ্টসাধ্য ব্যাপার।
টাইম কনজিউমিং, অনেক সময় লাগে। গত ক্লাস এবং আজকের ক্লাস, দুইটা ক্লাস মিলে আমরা কিন্তু আসলে এই এক পেজের একটা ওয়েবসাইট রেডি করছি। তাহলে অনেকটা সময় লাগতেছে আমাদের, যেহেতু আমরা প্রথম কাজ করতেছি। বাট আপনি যখন আরো প্রফেশনাল হবেন তখন দেখবেন আরো ফাস্ট করা যাবে। তারপরেও আমরা সবগুলো কোড এভাবে না লিখে কি করতে পারি, একটা কমন ফাইল ইউজ করতে পারি, এবং ওই ফাইলটাকেই ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টে যখন আমরা অ্যাড করে দিব তখন অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে যাবে। যদি কিছু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা ঢুকে ঢুকে চেঞ্জ করবো ইন্ডিভিজুয়ালি, তখন আমরা ইনলাইন সিএসএস ইউজ করতে পারি বা ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি। এই যে আলাদা ফাইলে রাখি, এটার নাম তো এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল। তাহলে এটার সাথে সাথে আমরা যদি আরো কিছু সিএসএস ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ইনলাইনেও করতে পারি, অথবা ইন্টারনালিও সিএসএস গুলো ওই সেম এইচটিএমএল ফাইলের ভিতরেও বসাই রাখতে পারি যদি কোনো মানে আলাদা চেঞ্জ থাকে আমাদের। ওকে, তাহলে আমরা যতটুকু দেখলাম যে একটা এইচটিএমএল সিএসএস ইউজ করে একটা প্রজেক্ট কমপ্লিট করলাম আমরা। তাহলে আপাতত আজকে আমরা এখানেই রাখবো। নেক্সট ক্লাসে হয়তো আমরা আরো ইজি ওয়েতে কিভাবে এরকম এইচটিএমএল সিএসএস এর প্রজেক্ট গুলো বানানো যায় ওই রিলেটেড কিছু ইনফরমেশন দেখবো।